আসসালামু আলাইকুম। তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রোমেল আকরাম শেরপুর থেকে। রোমেল তার নানাবাড়ি এলাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাব রোমেলের পাঠানো ঘটনায়। রোমেলের নানাবাড়ি এলাকা হচ্ছে হাওড় অঞ্চল, আর এই ঘটনাটি ঘটেছিল 2010 সালের দিকে। তা হাওড় অঞ্চলের ওই জায়গায় অনেক মহিষের বাথান ছিল। মহিষের বাথানটা হচ্ছে এরকম, যখন বর্ষাকালে হাওড় তো ভরে থাকে, যখন শুষ্ক মৌসুম হয় তখন হাওড়ের পানি কমে যায়, বিস্তীর্ণ অঞ্চল শুকিয়ে চরের মতো হয়ে যায়। তো তখন কিছু মানুষ সেখানে একটা ব্যবসা করেন, সেটা হচ্ছে মহিষ নিয়ে আসেন ওইখানে অনেক। যাদের একটু টাকা পয়সা আছে তারা অনেক মহিষ সংগ্রহ করে সেখানে নিয়ে আসেন, এসে সেখানে মহিষের বাথান করেন, এই চর অঞ্চলে মহিষ পালন করেন। এবং সেখানকার যারা একটু সুবিধা বঞ্চিত, একটু আর্থিকভাবে দৈন্য দশায় যারা আছে সেখানে রাখালরা, তাদেরকে ওখানে তারা কাজ দেন। বলে যে তোমাদের কাজ হচ্ছে এই মহিষগুলোকে এখানে পালা এবং এদের খাওয়া দাওয়া মেনটেনেন্স করা। তো খাওয়া দাওয়াটা তারা করে শান্ত চরের বিস্তীর্ণ চর, মানে এতদিন পানিতে ডুবে থেকে উর্বর হয়ে যায়, ওখানে ঘাস ওঠে, সেই ঘাস খেয়ে মহিষ ওখানে থাকে। আর তাদেরকে গোসল টোসল করা এনে চরের একটা জায়গায় তারা একটা বাথানের মতো, মানে একটা খোয়াড়ের মতো করে রাখে। তো সেখানে থেকে মহিষগুলোকে তারা ওখানে পালে ওই সময়টাতে, এবং মহিষের দুধ ইত্যাদি ইত্যাদি কালেক্ট করে, যেগুলো মাংসর জন্য প্রসেস করা, সেগুলো নিয়ে যায় ওখান থেকে। মোট কথা মহিষের দায়িত্ব দিয়ে দেন রাখালদের কাছে, এবং রাখালকে তারা অনেকে আছে একটা টাকা পয়সা দিয়ে রাখেন, অনেকে তাদেরকে একটা পারিশ্রমিক দেন, আবার অনেকে দেখা যাচ্ছে তাদেরকে কিছু লভ্যাংশ দেন। তো যাই হোক, এর ফলেই রাখালরা ওখানে কাজ করে। তো রোমেলের নানাবাড়ি এলাকায় এরকম একজন মানুষ ছিল, নাম ছিল বদিউল। তিনি ছিলেন পেশা একজন রাখাল। তো রাখাল, তার আসলে তেমন অর্থবিত্ত কিছু ছিল না, তিনি কাজ করতেন এরকম, যখন বাথানের টাইম আসতো বাথান করতেন, আবার কেউ কৃষি কাজ করলে তাকেও হেল্প করতেন। তো বদিউলের এইভাবেই চলতো আর কি। সে মোটামুটি একটু দৈন্য দশা, আবার মাছ টাছও ধরতো হাওড়ে যখন পানি থাকতো, এরকম অবস্থা। তো বদিউল একবার এরকম সে একটা অফার পেলেন একজন ব্যক্তির কাছ থেকে, যে কিছু মহিষ সে পালতে চায়, তবে তার তেমন মানে খুব বেশি মহিষ ওঠানোর মতো অবস্থা নাই। এই গোটা 25 মহিষ নিয়ে তিনি একটা ছোট্ট বাথান করতে চান। আর এছাড়াও মহিষ আরো বেশি উঠাতে পারবেন না, কারণ ওই সময় ওই সিজনে অনেকেই এই বাথানের কাজ করে। তো তাদের মধ্যে যারা যারা করে ওই এলাকার মানুষ, তাদের মধ্যে সার্বিক আলোচনা হয় এবং এক একজনের প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, এগুলো নিয়ে আর কি একটা ভাগাভাগি হয়। তো যাই হোক, তার ভাগে একটা ছোট্ট জায়গা তিনি পাইছেন যেখানে তিনি একটা বাথান করতে পারবেন ওখানে। এবং চর লাগে তো, বিশাল চর, সেখানে ওই মহিষগুলা ঘাস খায় থাকে এরকম। তো তিনি বদিউলকে বলে যে এরকম জায়গা একটা পাইছি, তো তুমি যদি গোটা 25 মহিষ পালতে পারো, তুমি একা পারলে একা পারবা, সাথে নিলে মানুষ নিবা, তোমার খুশি। যাই হোক, তোমাকে এত টাকা দিব আমি, রোজগার খরচও দিব এত টাকা, আর তোমাকে লাভের থেকে কিছু অংশ দিব, তো সামান্য কিছু অংশ। তো বদিউল রাজি হয়ে যায়, বদিউলের জন্য এটা বেশ একটা ভালো অফার। বদিউল বলে যে আমি গোটা 25 মহিষ একাই রাখতে পারি, আমার কারো লাগবে না। তো লোকটা বলে যাই হোক, তো মোটামুটি আগে তোমার বাথান রেডি করতে গেলে তো আমি তোমাকে ওইটা আমার নিজের মানুষ দিয়ে করে দিব। তো যেটা হয় যে ওইখানে তাকে একটা ছোট ঘর তো করে দিতে হয়, ঘর করে দিতে হয়, একটা এই মহিষ রাখার জন্য আলাদা একটা ব্যারিকেড দিয়ে একটা জায়গা বানায় দিতে হয়, যেখানে নাকি বাউন্ডারি থাকে। তো ওগুলো ওই লোক তৈরি করে ওই জায়গায়, আর বদিউলকে নিয়ে দেখায় জায়গাটা। তো বদিউল দেখে যে এই জায়গাটা একটু অন্য দূরে আর কি, অন্যান্য বাথান টাথান আছে তার কাছাকাছি না, হ্যাঁ, মানে বেশ দূরে। ওই গেলে তাদের ওই যে জায়গাটা শুকায় গেছে, ওই জায়গার মাঝখান দিয়ে বিশাল চর উঠছে। চরের এক প্রান্তে আর কি দিছে তাকে জায়গা, বলছে যে এখানে থাকবা, এখানেই তো ঘাস টাস খাওয়াইতে হয়, ওখানে ঘোরাঘুরি। তো বদুলকে দেখাইতেছে আর কি তিনি ঘরটা করার আগে। তো হেঁটে হেঁটে পুরা জায়গাটা ঘুরে ঘুরে একটা প্রান্তে শেষ মাথাটায় বদুলকে নিয়ে আসে ওই লোক, এনে বলে কি দেখো ভাই, তোমার একটা ভালো বুদ্ধি দেই বদিউল, তুমি ওইখানে থাকবা তো ভালো কথা, বাথান নিয়ে থাকো, এই জায়গা সম্বন্ধে কিন্তু এইখানে বদনাম আছে, এখানে আসো না, এই জায়গায় কোনায় আর আসবা না রাত্রেবেলা। বলে কেন? এই যে দেওয়ের জায়গা, এখানে দেওয়ের জায়গায় এটা বদনাম আছে, এই জায়গায় আসবা না, তুমি তোমার জায়গায় থাকবা বাথান নিয়ে, আর এই তো এইখানে রাত্রেবেলায় কোনায় আর আসবা না। তো সে তিনি বুঝাই দেন। তো বদুল তাকায় দেখে যে ওই জায়গাটা কি আসলে, এই চটটা তো এরকম ঘুরে গেছে, ওই জায়গাটা মনে হচ্ছে ওটা 3 কোণার মতো একটা কোণা আর কি, দুই পাশ থেকে মানে এরকম সমান হয়ে নেমে মাটিটা এরকম নেমে গেছে নিচের দিকে, এবং ঢেউ এসে এসে বাড়ি খাচ্ছে। এবং তার থেকে পরে কিছুটা এরকম জলাধার পানি, ওখানে সেই পানি তখন আসে, আর ওই পাশে বিশাল গাছগাছালি, বিশাল একটা বনের মতো, তার পাশে একদম মাঠ ওদিকে। তো ওই লোক তখন তাকে বলে, বদুলের যে মানে যে বাথানের মূল মালিক, তিনি বলেন যে ওই জায়গায় কিন্তু বিস্তীর্ণ জায়গা,
ওখানেও যে কিন্তু ঘাস খাওয়ানো যায়, কিন্তু ওদিকে নিবা না, কিন্তু জায়গা কিন্তু দেওয়ের চর, মানুষ বলে খারাপ। হ্যাঁ, তোমার ওই ওখান থেকে কিন্তু সমস্যা হবে। আর ওখানে মানুষ মহিষ যারাই ওখানে নেয়, সেই মহিষের সমস্যা হয়। মহিষ অসুস্থ হয়ে যায়, নাহলে মহিষ খুঁজে পায় না, কিছু না একটা সমস্যা, ওদিকে যাবা না। তুমি আর খেয়ালও রাখবা তোমার মহিষও যেন নিজে নিজে ওদিক না যায়। হ্যাঁ, তো তুমি এইদিকে থাকবা না, এই পাশে থাকবা, বুঝায় দেয়। তো বদিউল বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো সময় মতো ওই লোক তার মানুষজন দিয়ে ওই চরের পাশে বদিউলের জন্য ঘর তৈরি করে দেয়। সেই তার মহিষ থাকার জন্য সেই জায়গা বানায় দেয়, বাউন্ডারি দিয়ে, মানে সুন্দর করে জায়গা টাকা দিয়ে। এবং সে তার লোক দিয়েই মহিষ এনে ওই জায়গাটা মানে পছন্দ করে কিনে তার পছন্দ মতো মহিষ এনে ওই জায়গায় সেট করে দেয়। বদিউলকে বলে সব বুঝে নাও। তো বদিউল দেখেও মোটামুটি খুশি, কারণ বদিউলের কাছে বেশ লাগে জায়গাটা, একদম অন্যরকম সুন্দর। হ্যাঁ, বেশ খুব পছন্দ হয় বদিউলের। আর বদিউল একা একা এরকম থেকে অভ্যস্ত। তো বদিউলের অভ্যাস ছিল বাঁশি বাজানো আর মাছ ধরা, এটা তার একটা অভ্যাস। সে এটা সবাই জানে, এর জন্য অনেকে তারা বলতো পাগলা বদি, কারণ সে বাঁশি বাজাইতো রাতের বেলা, যে যে বসে বসে বাঁশি বাজাইতো, এবং তার বাঁশির সুর এরকম হয়তো অনেক সময় ভয় পেতো মানুষ, কেমন যেন একটা বিষাদময় একটা সুর তৈরি করতো বদিউল, এই জন্য পাগলা বদি বলতো অনেকে, তারা ভয় পেয়ে। তো তার মালিক তাকে বলে, এই বদিউল, তুমি তোমার পাগলা বাঁশি কিন্তু কোথাও যে বাধা বানা, এই রাতের বেলা এখানে বসে বসে পাগলা বাঁশি বাজাও না, বিশেষ করে ওই মাথায় তুমি যাবাই না। আবার তাকে ওয়ার্নিং দেয় আর বলে যায় যে প্রতি 2 দিন পর পর আমার ম্যানেজার আসবে, তোমার জন্য জিনিসপত্র নিয়ে, তোমার এই যে খাবার দাবার যা এখানে লাগে তার ব্যবস্থা, তরি তরকারি যা লাগে সব দিয়ে যাবে, তোমার টাকা পয়সা টুকিটাকি যা লাগে দিবে। আর তোমার অন্য কোনো দরকার হলো তার মাধ্যমে জানাই দিবে আমার কাছে, আমি কিন্তু কাদা পাড়া এখানে আসবো না। তো মানে ওখানে আসতে গেলে, বাথানে আসতে গেলে বেশ অনেক দূর কাদা পাড়ায় আসতে হয় আর কি, মানে পানির ওখানে কম, তো অনেকেই আছে নেমে ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। তো মালিক বলছে যে আমি কিন্তু এরকম প্রতিদিন কাদা পাড়াবো না, একদিন পর পর ম্যানেজার আসবে, আর তুমি এখান থেকে এই যে ডিঙি নৌকা তোমার দিছি এটা নেবে একদম পাশে যে তার সাথে কথা বলবা। আর খবরদার, নৌকা নিয়ে কিন্তু ওই যে বলছি ওই মাথার চরে যাবা না, নদীর নৌকা নিয়ে যাবাই না। ওই চর কিন্তু আমি তোমার বুঝছি যে তোমার কাছে কিন্তু বেশ ভালো লাগবে, কিন্তু তুমি যেও না। তো বদিউলকে সে বলে দেয়। তো বদিউল সবকিছু আচ্ছা আচ্ছা বলে বিদায় দেয়। তো উনি চলে যান, ওই বাঁধানের যে মূল মালিক তিনি চলে যান। বদিউলের কাছে বেশ লাগতে থাকে। মালিক যখন চলে গেছে তখন দুপুর পার হয়ে গেছে। সে মহানন্দে তার খুশিতে তার মহিষগুলাকে নিয়ে সে হেঁটে বেড়ায় চরের মধ্যে, সেগুলাকে ঘাস খাওয়ায়, ঘুরায় ফিরায়। এবং সে মাঝে মাঝে তার মাথায় প্ল্যান আসছে যে যেদিক দিয়ে সে তাকে যেতে মানা করছে ওখানে সে যাবে না, কিন্তু সে ওই পাশের অন্য পাশের ওখানে মহিষ নিয়ে যাবে। সে প্রায় যে ওগুলাকে ঘাস খাওয়ায়, গোসল করায়, আবার নিয়ে আসবে এদিকে, মানে এটা তার সময় পার হবে। তো বদিউলের প্রথম রাত এই চরে, মানে সে কিন্তু এই চরে বা এই চরের আশেপাশের কোনো চরে বা এলাকায় সে রাত কাটায়নি এর আগে, এরকম একলা রাত কাটায়নি। এর আগে সে ওই যে হাওড়ের কাছে ওই যে মাছের চাষ করছে, কেউ ওই যে জালি দিয়ে আটকায়, সেসব জায়গায় ছিল, রাতে এসে থাকছে, বা অন্য জায়গায় বাথান ছিল সেখানে সে রাত কাটাইছে, বাট এই চরটাতে সে প্রথম। তো বদিউল সবসময় নতুন জায়গায় গেলেই সেখানকার মানে এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করতে কেমন, এইখানেও সে চেষ্টা করতেছে। কমন এনভায়রনমেন্ট হচ্ছে বাথানে থাকলে যেটা হয়, সে ওই যে তার মহিষের শব্দ শুনে, টুকিটাকি শব্দ। আর এইখানে আরেকটা একটু অন্যরকম লাগতেছে, বিকজ অফ সে একলা। অন্য জায়গায় কিন্তু তার সাথে একজন দুইজন থাকে, এখানে সে একদম একলা। তো সেই শব্দগুলো শুনতেছে মহিষের, এটা কমন জিনিস। তো সে শুয়ে শুয়ে রাতের বেলা কান পেতে আসে। অনেক সময় দেখতো যে এরকম সে এই চরের মধ্যে থাকলে পাশ দিয়ে নৌকা ঢুকা যায় রাতের বেলা, জেলেরাও যায়, আবার মানুষ পার হয়ে যায় দিক থেকে ওদিকে নৌকায় করে। তো সেগুলোর শব্দ, তো এইখানে কোনো সেই ভটভটি নৌকা মানে ইঞ্জিন চালিত নৌকার কোনো শব্দ নাই। সেইটা খেয়াল করলো অনেকক্ষণ যাবত, তার তো ঘুম আসতেছে না, নতুন জায়গায় ঘুম আসেও না সহজে। তো সে বুঝতে পারলো যে এইখানে কোনো নৌকা কেন জানি যায় না। তো বদিউলের শুয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো যে আমি একটু জায়গাটাকে দেখি, মানে এই চরে আছি, চরটা যদি না দেখি রাতের পরিবেশ কেমন লাগবে। এই চিন্তা করে বদিউল উঠে বসে, উঠে তার হ্যারিকেনটাকে বাড়ায়, মানে বেশ দেখা যায় হ্যারিকেনের সর্বোচ্চ আলো বাড়ায় দেয়, সলতে বের হয়ে সে আলো জ্বলতেছে। তারপর সে তার বাঁশিটা নেয় সাথে, তার একটা মোটা বাঁশি ছিল, সে বাঁশিটা নিয়ে, হারিকেনটা নিয়ে সে বের হয় তার কুড়ে ঘর থেকে। বের হয়ে দেখতেছে যে সেই ঝিঝি পোকার শব্দ বেড়ে গেছে, মানে যেহেতু ঘরের মধ্যে যতটুকু শোনা যাচ্ছিল তার থেকে বেশি, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। তো সে চিন্তা করলো যে দেখি আগে মহিষগুলার কি অবস্থা। তো হারিকেন নিয়ে সে হেঁটে হেঁটে গেল মহিষের এখানে। তো গিয়ে দেখলো যে হ্যাঁ, মহিষ তার মতোই আছে, বাইরে দিয়ে ঘেরা দেওয়া জায়গার মধ্যে সব মহিষগুলা আটকে রাখা আছে। তো সে চিন্তা করলো এইবার আমি একটু হেঁটে হেঁটে দেখি সামনে কি অবস্থা। তার কুড়ে ঘরের সামনে জায়গাটা ঘাস টাস কেটে পরিষ্কার করা ছিল বেশ অনেক দূর, কারণ এই জায়গাতে হাঁটাহাঁটি করা যায় উঠানের মতো, এবং ওখানে একটু জায়গা রাখছে সে যাতে কিছু সবজি লাগাইতে পারে এরকম, আর একটা ভেড়ার মতো করা।
তো ওইখান থেকে হেঁটে সে বেরোলো সামনে, বেরোতে দেখতে ঘাস, বেশ লম্বা লম্বা ঘাস, এবং আকাশে একটা চাঁদ উঠছে, বেশ বড় চাঁদ। সেই চাঁদের আলোতে পুরা ঘাসের যে মানে বিস্তীর্ণ জায়গাটা, এটা একদম মানে সুন্দরভাবে মানে জল জল করতেছে পুরা। তো বদিউলের কাছে মনে হলো এত সুন্দর জায়গা, আমি যদি একটু না হাঁটি তাহলে এটা কেমন হয়, হেঁটে আসি, এখানে আর কি হবে, এখানে আর কি রাতের বেলা, আমি তো এলাকারই সন্তান। এই চিন্তা করে বদিউল হাঁটা ধরলো। তো ঘাসের মধ্যে দিয়ে হাঁটতেছে আর খুব সাবধান, সে হারিকেনটা ধরে রাখছে। ঘাসটা বেশ উঁচু উঁচু জায়গায়, উঁচু উঁচু ঘাস। তো হারিকেন উঁচা করে হাঁটতেছে, কোনো সাপ খুব মানে না পড়ে সামনে। আর ওই যে বাঁশের বাঁশি আছে সেটাকে নিয়ে হেঁটে যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে তার কাছে এত সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পড়ে দূরের সেই পানি দেখা যাচ্ছে, পানির উপর ঝিকমিক করতেছে চাঁদের আলো। আর তার ওই পাশে দূরে চর দেখা যাচ্ছে, আর এই পাশে গাছগাছালি। তো সে হাঁটতে হাঁটতে আসলে চলে আসছে কোন জায়গায়, যেই জায়গায় তাকে তার মালিক বলছিল এইখানে ঘুরবা না, ওই জায়গায় সে চলে আসছে। এসে দেখতেছে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ ঘাস এইখানে অপেক্ষাকৃত ছোট, আর ওই যে 3 কোণার মতো এরকম মাটিটা নেমে গেছে ওখানে, আর এই পাশে ছলাৎ ছলাৎ করে পানি এসে বাড়ি খাচ্ছে। আর তার ওই পাশে মানে এই যে পানিটা যে ওই পাশে যে যেখানে উঠছে সেই জায়গাটা অনেকটা মনে হয় সমুদ্রের বিচের মতো, মানে বালির মতো এইভাবে নেমে গেছে। এবং তার ওই পাশে দেখা যাচ্ছে ঘাসের প্রান্তর, আর তার ওই পারে হচ্ছে চাঁদ। এত সুন্দরভাবে জায়গাটা তৈরি হয়েছে বলার মতো না। আকাশের মেঘগুলো খণ্ড খণ্ড ভাসতেছে, ওইটার মধ্যে চাঁদের প্রতিবিম্ব। মানে আসলে বদিউল পুরো হারায় গেল। তার আর বলে যে মালিক কি বলছে, কিসের দেওয়ের চর, এই যে মানে আজে বাজে কথা, আমি তার মহিষ না নিলে আমি যেখানে যাই কি আসে যায় বলে সে ওখানে বসলো। কিছুক্ষণ বসে সুন্দর করে সে তার বাঁশি বাজানো শুরু করলো। তো বাঁশি বাজাতে বাজাতে মানে বদিউল আসলে মোহিত হয়ে গেছে। হারিকেনটা কমায় দিছে সে, যেহেতু যাতে তার তেল বেশি খরচ না হয়। বাঁশির শব্দ ছড়ায় যাচ্ছে চারিদিকে। আর বদিউল আসলেই কিছু ধুন জানতো, যে ধুনটা আসলে একটু অন্যরকম। মানে এই জন্যই তাকে পাগলা বদি বলতো মানুষ, যে এই ধুনটা মানে শুনলে একটু ডিফারেন্ট লাগে, এটা স্বাভাবিক না, বেশ মনে হয় যে বেশ অন্যরকম। মানুষের মানে মনের মধ্যে একটা আঁচড় কেটে যায়, এরকম একটু দুঃখ ভাবটা মানে চড়ে ওঠে ভেতরে, বিষাদ একটা ভাব চড়ে ওঠে। এবং এটাতে বদিউল নিজেই জানতো না যে সে যখন এই ধুনটা বাজাইতো সে নিজেই নিজের মধ্যে হারায় যেত এরকম। তো বদিউল অনেকক্ষণ ধরে এই ধুনটা বাজায় সে খেয়াল করলো, ওদিকে তাকায়, তার কাছে মনে হলো যে আশেপাশের এই যেই ঘাসগুলা দূরে কেন জানি মনে হচ্ছে ওইখান থেকে কেউ তার এই বাঁশির শব্দ শুনতেছিল, এরকম তার কাছে মনে হয়। একটু গাটা কাটা দিয়ে ওঠে বদিউলের, মনে হয় যে কেউ না, মানে আরো মানে একাধিক কোনো মানে কেউ আছে ওখানে, তার এই বাঁশির শব্দ শুনতেছিল। বদিউলের গা কাটা দিয়ে উঠে সে তাড়াতাড়ি ঘুরে মনে করে চলে যাই বাথানে, ভয় লাগে তার কাছে। তো সে যখন হেঁটে আসতেছে তার কাছে কেন জানি মনে হয় তার পিছনে পিছনে কেউ হেঁটে হেঁটে আসতেছে। মানে সে স্পষ্ট ফিল করে, মনে হয় যে সে যে ঘাসগুলো পাড়া দিয়ে আসতেছে সেখান থেকে কেউ আসতেছে, এরকম লাগে। তো বদিউল বেশ মানে একটু ভয় পায় তাড়াতাড়ি তার ঘরের কাছে এসে সে ঢুকে তাড়াতাড়ি সে তার ওই দরজা টেনে দেয়, বেড়া দিয়ে দরজা বানাইছিল সেটাকে ভিতর দিয়ে পেঁচায় বাঁধা যায়, তার দিয়ে বেঁধে চুপচাপ ঘরের মধ্যে তার চৌকিতে সে শুয়ে পড়ে। হারিকেনটা কমায় দিয়ে একদম হারিকেনটা ডিম করে সে খাটের পাশে রেখে দেয়, মাথার কাছে রেখে শুয়ে থাকে। তার কাছে কেন জানি ভয় লাগতে থাকে, মনে হয় যে এই দরজার ওই পারে কেউ অপেক্ষা করতেছে তার জন্য। যাই হোক, একসময় ঘুমা যায় বদিউল এবং রাত পার হয়। পরদিন দিনের বেলা সে যথারীতি উঠে তার কার্যকলাপ সব করে সেই মহিষদের যত্ন নেয়। এগুলো করতে করতে তার দিন শেষ হয়ে যায়, আবার সেই সন্ধ্যা আসে। এর মাঝে খাওয়া দাওয়া করে তার মতো ওই দিন আর কেউ আসবে না তাকে ওখানে দেখতে বা কিছু। আবার সন্ধ্যা চলে আসে, এরকম রাত হয়। তো বদিউলের মনে সাহস হয়েছে, কালকে যদিও ভয় পাইছে তারপর মনে করছে ওই জায়গাটা খুব সুন্দর, ওখানে যেতে হবে। আর বদিউলের এই যে দ্বিতীয় শখ মাছ ধরা, সে চিন্তা করে যে আমি আজকে মাছ ধরবো, ওইখানে মাছ ধরবো আর বাঁশি নিয়ে যাই, যদি ইচ্ছা হয় যে মানে বাঁশিও বাজাবো, রাতের বেলা কে আসে। তো সে দিনের বেলায় তার মাছ ধরার জন্য কিছু আদার তৈরি করছিল, সেটা নিয়ে আর সে তার সেই বড়শি, তার নিজস্ব তৈরি করা বড়শি আছে বাঁশের কঞ্চি দিয়ে বানানো, সেই কঞ্চির বড়শি, একটা বালতি, তার বাঁশি আর কিছু আদার ওই বালতির মধ্যে নিয়ে সে হাঁটা দেয়। তো ঘর থেকে বেরোয় দরজা লাগাই দিয়ে সে হেঁটে যাচ্ছে সামনে ওই সেই ঘাসের রাস্তা দিয়ে। আজকে দেখে যে চাঁদ আজকে একটু ছোট হয়ে গেছে, মানে একটু খেয়ে গেছে একদিনে, কিন্তু এর আলো বেশ সুন্দরভাবে পড়ছে চারিপাশে, একদম মনে হচ্ছে ধুয়ে দিচ্ছে, ঘাসের উপর দিয়ে রূপালী ভাবে চাঁদের আলো ধুয়ে দিচ্ছে। তো একেবারে অন্যরকম লাগে বদিউলের। সে মনে করে যে এই তো জায়গা এত সুন্দর, আমার কেন বললো যে এখানে আসতে না, এই মানুষজন আসলে না বুঝে অনেক কথা বলে, এই বলতে বলতে সে হেঁটে যাচ্ছে। তো তার সেই বড়শি আর বালতি এগুলো এক হাতে নিচে, এক হাতে তার সে হারিকেন ধরা, আর সে যাচ্ছে এগিয়ে।
তো হাঁটতে 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 এক সময় সে আবার চলে আসে গতকালকের সেই জায়গাটা। তো ওইখানে আসার পরে একটু ভয় লাগে তার, কারণ এখানে দেখতেছে আজকে বাতাসটা একটু দমকা ভাবে বইতেছে, এসে কেমন জানি এলোমেলো ভাবে বাতাসটা ধুপধাপ করে তার গায়ে লাগতেছে এবং মানে একদম পুরা জামাটা উড়ায় ফেলতেছে। সে একটা শার্টের মতো পড়া ছিল, উড়ায় ফেলতেছে, তার গামছার অংশটা পতপত করে উঠতেছে, আর ঠান্ডা ঠান্ডা বাতাস, আর পানি ছপ করে বাড়ি খাচ্ছে এসে পাশে। তো যে চিন্তা করলো যে গতকালকে কি হয়েছিল, গতকালকে তার কাছে মনে হয়েছিল যে তার বাঁশি শুনতেছিল কেউ। চিন্তা করলো আজকে তো বাঁশি বাঁধাবো না, আজকে মাছ ধরবো, বাঁশি এমনি আনছি। এই চিন্তা করতে করতে সে তাকায় অপর পাড়টা দেখে তার কাছে আরো অনেক সুন্দর লাগতে থাকে। সে দেখে যে এখন যে সময়টা সে দাঁড়ায় আছে সেই সময় পানিটা আরো অনেক সুন্দর লাগতেছে, কারণ চাঁদের আলো পানিতে পড়ে তির করে কাঁপতেছে। আর ওই পাশের যে অংশটা ওইটারে মনে হচ্ছে যে একেবারে নতুন করে মানে জয় করার মতো একটা জায়গা, মানে বিস্তীর্ণ একটা জায়গা, মনে হচ্ছে চাঁদ ওখানে একদম ঝুলে আছে। তো বদিউল আসলে লোভ সামলাতে পারে না, ওই যে তাকে যে পাগলা বদি বলতে এইসব কারণেই। তো সে চিন্তা করে পানি কটটুক হবে, এই কোমর সমান হতে পারে, যাই না ওই পাশে, যাই না দেখি কি মানুষ বলে আজ এর কথা, এগুলো কিছু না, এখানেই তো বড় হয়েছে। এগুলো চিন্তা করতে করতে সে আস্তে করে হাঁটা দেয় এবং তার সে প্ল্যান করে যে সে ওই পাশে চলে যাবে। তো বদিউল হেঁটে হেঁটে পানিতে নেমে যায়। মানে নামতে নামতে আসলেই দেখে যে তার কোমর ছাড়া আর একটু উঠে গেছে, মানে তার বুকের কাছাকাছি পর্যন্ত পানি ওই জায়গায়, এবং সে তার হাতের জিনিসপত্রগুলোকে উঁচা করে ধরে রেখে, বিশেষ করে হারিকেনটারে, সে আস্তে করে পার হয়ে যায়। এবং সময় দেখা যায় হ্যাঁ পানিটা আসলে ওইখান থেকে নামতে নামতে আবার সে মানে ওই পাশে উঠে যায়, দেখা যায় পানি নেমে গেছে এবং সে ওই পারে উঠে সে তার লুঙ্গিটাকে মোটামুটি চিপড়ায় ফেলে সে বুঝে যে সে ওই পারে। তাকায় দেখতেছে খুব সুন্দর, এবং বদিউলের মনে হয় যে সে অনেক কিছু জয় করে ফেলছে, এত আনন্দ লাগে তার। সে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে থাকে। এখানকার ঘাসগুলাও সুন্দর, এবং সে মাঝে মাঝে দেখে ফুলের মতো মানে এরকম ফুটে আছে, খুব সুন্দর লাগে তার কাছে। অনেক গাছগাছালি দেখে আশেপাশে, দূরে দেখে একটা বড় গাছ এরকম হয়ে আছে, এবং চাঁদের আলোতে গাছটারে আরো অন্যরকম লাগতেছে। তো বদিউল খুব খুশি হয়ে যায়, সে খুব অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ। সে দ্রুত ওখানে হেঁটে গিয়ে গাছটার গোড়ায় যায়, এবং চাঁদের আলো গাছে পড়ে গাছের মানে একটা ছায়া তৈরি করছে নিচে, অন্যরকম অসাধারণ। তো সে ওই গাছ বেয়ে উপর উঠে যায় বদিউল, উঠে ওখানে বসে থাকে, এবং বসে সে মনে করে এইখানে বাঁশি না বাজালে হয় না। তো সে তার বাঁশি বের করে বাজাইতে থাকে, এবং আসলে বাঁশির শব্দটা এমন ভাবে ছড়ায় যায় চারিপাশে, বলার মতো না, মানে একটা অন্যরকম সুর, অনেকটা বিষাদ টাইপের। মানে বদিউলের বাঁশি ছিল অনেকটা বিষাদ টাইপের একটা সুর, এবং ওই যে গ্রামের মানুষ বলতো যে পাগলা বদি, এই সুরের কারণেই। অনেকক্ষণ এই বাঁশি বাজানোর ফলে বদিউলের মাথার মধ্যেও জানি কেমন লাগতে থাকে। এক সময় তার কাছে মনে হয়, নিজের কাছে কিন্তু তার এইটা ফিল হইতো, সে যে নির্জন জায়গায় বাঁশি বাজে, তার কাছে মনে হইতো যে কিছু একটা ভয়ের ঘটবে। বদিউলের একসময় এটা ফিল হয়, যে সে সাথে সাথে বাঁশি বাজানোটা থামায়, থেমে সে গাছের ডালের উপর যেহেতু বসে আছে, দূরে দেখতেছে যেখান থেকে সে আসছে, মানে মানে সে যেখান থেকে উঠছিল, মানে পার হয়ে তার যে চরটা, তার বাথানের যে চর, সেই চরের ওই পারে যেখান থেকে সে উঠছে, ওই জায়গায় মনে হচ্ছে একজন মানুষ বসে মানে বড়শি ফেলে পানির মধ্যে মাছ ধরতেছে। এখান থেকে দেখতে পাচ্ছে সে, মানে পূজা হয়ে বসে আছে, হাতে বড়শি, সে বুঝতে পারতেছে। সে বলে, আরে এখানে লোক আসলো কোত্থেকে, মাছ ধরতেছে, এটা কেমন কথা? এখানে তো আগে মানে কাউরে দেখিনি, আর এখানে কোনো নৌকার শব্দ নেই, কিচ্ছু নেই, আর কোনো বাতানো তো নেই, আমি একা। তো ওই চিন্তা করে বদিউল চিন্তা করলো যে আমি নামি, দেখি কে লোকটাকে। তো সে নামে, গাছ থেকে নেমে তার জিনিসপত্র নিয়ে হাঁটা দেয়, এবং হেঁটে হেঁটে কাছে আসতেছে। সে দেখতে পাচ্ছে লোকটাকে, যখন নাকি সে মোটামুটি দূরে আসছে, অনেকটাই চলে আসছে, তখন দেখতে পাচ্ছে যে লোকটা পেছন থেকে দেখা যাচ্ছে একটা লোক, তার মাথার মধ্যে এই গামছার মতো এরকম পেঁচানো একটা বড়শি ফেলে রাখছে। তো বদিউল কাছাকাছি চলে আসে লোকটার, চলে এসে সে চিন্তা করে যে এই লোকটা সে জিজ্ঞেস করবে যে ভাই আপনি কোথায় থাকেন কি। তো সে তখন জিজ্ঞেস করে, ও ভাই, নৌকা কনে আপনার, নাকি এই চরে বাথান আছে? তো লোকটা কোনো উত্তর দেয় না। লোকটা শুধু দেখলো যে হাত উঁচা করে এরকম দেখায় বদিউলকে দূরে পানির দিকে। তো বদিউল মনে করে ওইখানে মনে হয় তাহলে আর কোনো বাথান আছে। তো লোকটা তখন তারে মানে কোনো উত্তর না দিয়ে আবার হাত নামায় কাজ করতেছে। বদিউল তার জিজ্ঞেস করে, এখানে আইসেন কেমনে, নৌকা আনেননি? তো লোকটা কোনো উত্তর দেয় না, লোকটা মাছ ধরতেছে, মানে ওই যে তার বড়শি পেতে রাখছে। তো বদিউল বলে, এই পার থেকে ফেলে দেখি, ওই পারে ফেলছিলাম, কোনো মাছ পাইনি, দেখি এবার দেখি, এখানে দেখি, ভাই বসি আপনার কাছে। তো লোকটা কিচ্ছু বলে না। তো বদিউল একটু অবাক হয় যে এই লোক কথা বলে না কেন, মানে কেমন মানে এটা কেমন মানুষ, ভদ্রতা জ্ঞান নাই। তো সে তার একটু আত্মসম্মানে লাগে। তো বদিউল করে কি, লোকটার থেকে বেশ খানিকটা ফাঁক রেখেই সে তার বড়শির মধ্যে আদার দিয়ে এই পাশ থেকে সে পানিতে ফেলে। তো ফেলে সে জাস্ট বসছে, লোকটার দিকে তাকায়। তো লোকটার চেহারা সে দেখতে পাচ্ছে না, মুখ এরকম ঢাকা। তো সে যখন নাকি বড়শিটা ফেলছে, মানে
কয়েক মিনিটও হবে যায়নি, মানে 1 মিনিটও যায়নি, এর মধ্যে তার ফতনাটা এরকম নড়ে উঠে মনে হয় যে ভারী কিছু তার বড়শিতে আটকাইছে বদিউলের। বদিউল তাড়াতাড়ি টানা শুরু করে তারই, ওখানে তো আসলে অটোমেটিক না, তারটা তো কঞ্চিরই, টানা শুরু করে, দড়ি ধরে সুতা ধরে সে টানতেছে, এবং এই সুতা খেলার জন্য সে হাতের মধ্যে কাপড় পেঁচায় নিছে, যে টানতেছে এরকম করে, দেখতেছে যে বেশ ভারী, মনে হয় বড় কোনো মাছ। তো বদিউল খুশি, বদিউল আবার বলছে এই যে ভাই দেখেন বাঁচছে, আমার এখানে একটা বাঁচছে, বলে টানতেছে। টানতে টানতে সে দেখতেছে মনে হচ্ছে মাছ কাছায় আনতেছে, এবং সেও অনেকটা মানে পেয়ে গেছে বদিউল, মানে উত্তেজনায় পেয়ে বসে থাকে যে মাছ পেয়ে গেছে সে তার ওই বড়শির ওই কঞ্চি ফেলে দিয়ে সে দড়ি হাতে পেঁচায় নিয়ে সুতা, মানে তার যে লাইন, ফিশিং লাইন, মানে ওইটা তো লাইলন টাইপের সুতা আর কি, তো তাদের তো আর অ্যাডভান্স রিল ছিল না, তো সেইটার পেঁচায় সে টানতে টানতে পাশে চলে আসতেছে, একদম হাঁটতে হাঁটতে, মানে টানতে টানতে ওই লোকের কাছে। বলে ভাই কি ব্যাপার ভাই, একটু আমার করেন না ভাই, সাহায্য করেন না, বলে লোকটাকে সে এরকম করে পিঠের মধ্যে একটা থাবা দেয়, মানে হাত দিয়ে বলে একটু সাহায্য করেন না ভাই। এইটা যখন সে বলতে যায়, দেখে লোকটার মাথার থেকে গামছাটা খসে পড়ে গেছে, এবং সেখানে কোনো মাথা নাই, মানে লোকটার মাথার থেকে গামছার মতো, যে মাথার মধ্যে গামছা বাঁধান ছিল, গামছাটা খসে নিচে পড়ে গেল, সেখানে কোনো মাথা নাই, এবং শরীরটা ঘুরে তার দিকে এরকম তাকাইলো। মানে বদিউল এত ভয় পাইছে, মনে হয়েছে যে তার হার্ট সাথে সাথে ফেটে যাবে, এরকম ভয়ে বুকের মধ্যে ধক করে উঠছে তো বদিউলের। মানে সে তখন 1 সেকেন্ডের জন্য বুকের মধ্যে ব্যথা অনুভব করছে, তার কাছে মনে হয়েছে এইটাই মনে হয় মানুষ যে বলে যে হার্ট ফেল করে, সেটা মনে হয়েছে। বদিউল শ্বাস নিতে পারতেছে না 1 সেকেন্ডের জন্য, সইটা থেকে সে লাফ দিয়ে পেছন দিক পড়ে, মুড়ি মুড়ি করে লাফ দিয়ে সে পানির মধ্যে পড়ে। তো পানির মধ্যে পড়ে সে কোনো মতে হাঁচড়ায় পাঁচড়ায় যেতে থাকে, এবং সে পেছনের শব্দ পায় যে তার পানির পেছনেও কেউ ঝাঁপায় পড়ছে পানির মধ্যে, মানে পানির মধ্যে ফস করে কেউ নামছে। বদিউল চেষ্টা করে দৌড়াইতে, এর মধ্যে পানির মধ্যে যতটুকু পারে দৌড়াইতে আর কি, সে মানে পানিতে তো নিচে তার কোমরের থেকে বেশি ডিপ, কোনো মতে সে ওরকম করে হাঁচড়ায় পাঁচড়ায় পানির ওখানে উঠে। সে যখন নাকি মানে একদম উঠে যাবে, এই সময় তার পাটা কি জানি ধরে বসে, দেখে যে সাঁড়াশি একটা চাপ তার পায়ের নিচে, সে ফিল করে তার পা কেউ সাঁড়াশের মতো চেপে ধরছে, এবং তাকে টেনে পানির নিচে নিয়ে যাবে। বদিউল প্রচন্ড ভয় পায়, সে মাটিতে পড়ে যায়, 2 হাত দিয়ে সে থাবা দেয়, এইভাবে থাবা দিয়ে মাটি আঁকড়ায় ধরার চেষ্টা করে, দেখে না হাত পিছলায় যাচ্ছে, তার হাত পিছলায় যাচ্ছে। তো সে যখন পানির নিচে তার মাথা চলে যাবে, সে তখন মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমারে বাঁচাও, আমি তো আজকে মরে যাবো। এই বলতে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে তাকে পানির নিচে, এবং সে দম বন্ধ করে নিচ্ছিল আগে, পানির নিচে চলে যাওয়ার আগে অনেক জোরে শ্বাস নিয়ে দম বন্ধ করছিল, মনে হচ্ছে তাকে খুব ফোর্সে তার পা ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে, এবং বদিউল যাচ্ছে, এবং মনে মনে সে তার দম তো শেষ হয়ে আসতেছে, এবং সে মনে মনে দোয়া করতেছে। তো একটা সময় সে খুব কায়মন বাক্যে দোয়া করলো, তো এই সময় সে দেখলো যে মনে হলো তার পায়ের যে টানটা এটা শিথিল হয়ে গেল। তো সে দ্রুত উপর দিকে ওঠা শুরু করলো, তার হার্টবিট মানে বুকের ভেতরে দপদপ দপদপ করতেছে, মানে যে কোনো সময় মুখ খুলে ফেলবে আর পানি বুকের ভেতরে নিয়ে ফেলবে, আর তাহলে তো সব শেষ এরকম। তো এর মাঝে সে ফস করে উঠলো, তো সে বুঝলো যে সে গভীর পানিতে তাকে টেনে নিয়ে গেছিল, আরো গভীরে। জোরে শ্বাস নিয়ে আকাশের উপর দেখলো যে সেই যেইখানে সে উঠছিল, যে চরটা, সেটার কাছাকাছি মোটামুটি বেশ খানিকটা কাছেই আছে সে, এবং সেই যেই জায়গাতে এখন উঠছে সেই জায়গাটার থেকে বেশ খানিকটা দূরে একটা চর দেখা যাচ্ছে, এবং ওই জায়গাটাই দেখাইছিল সেই গামছাওয়ালা লোকটা হাত দিয়ে। সে তাকায় দেখতেছে উপরে মেঘ, এবং মেঘটা আরো ঘনীভূত হয়েছে চাঁদের এখান থেকে, এবং অল অফ এ সাডেন সে দেখলো সেই মেঘের আড়াল থেকে একটা মাথা বের হলো, মনে হলো বিশাল আকৃতির একটা মাথা মেঘের আড়াল থেকে, এবং বেশ ভয়ঙ্কর, চোখ দুটো জল জল করতেছে, বড় বড় কান, চোখা চোখা, এবং মানে এরকম হাঁ করে আছে তার দিকে ভয়ঙ্কর ভাবে, মানে তার দিকে মুখ বদ্দান করে আছে ওইখান থেকে, মানে ওই মেঘের আড়ালের ভিতর থেকে, মেঘের আকাশে মেঘের ভেতর থেকে। বদিউল ভয়ের চোটে সে মানে গায়ের যত জোর আছে সাঁতার জানতো, সাঁতরানোর চেষ্টা করলো তার সেই চরের দিকে, যেখানে তার বাতান, সে মানে মানে যতটুক পারতেছে এগোচ্ছে। এই সময় সে দেখলো গুড়গুড় করে মেঘ ডাকা শুরু করছে, এখানে বেশ মানে গুড়গুড় করে মেঘ ডাকতেছে। এই সময় কিন্তু এরকম ঝড় বৃষ্টি আসার না, এবং সেই আকাশের মধ্যে বিদ্যুৎ ফ্ল্যাশ করতেছে, এই বজ্রপাতের ফ্ল্যাশিং এর মধ্যে সে কিন্তু মাথাটাকে আবার দেখলো মাথা ঘুরায়, এবং এই সময় শুরু হলো বৃষ্টি, জোরে বৃষ্টি, বেশ বেশ জোরে বৃষ্টি। বদিউল কোনো মতো সাঁতরাইতে সে উঠলো তার ওই চরে, উঠে সে দোয়া পড়তে পড়তে যতটুকু সে দোয়া পারতো পড়ে দৌড়ানো শুরু করলো, ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছে, এবং সে যখন নাকি ওই তার যে ঘাসের বাউন্ডারিটা পার হয়ে যাবে ওইখানে, তখন সে হঠাৎ করে বাম দিকে তাকায় দেখলো সেই যে মানুষটাকে দেখছিল গামছা পেঁচানো, সেই মানুষটা দাঁড়ায় আছে তার থেকে বেশ খানিকটা দূরে, মানে পানির কাছাকাছি, যেখান থেকে পানির কাছাকাছি মানুষ দাঁড়ায় আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। এবং তার সেই ওই যে আসলে যে যতটুকু গামছাওয়ালা মাথাটা সে ফেলে দিয়েছিল অতটুকু নাই,
ওরা মাথা ছাড়া দাঁড়ায় আছে ওখানে। তো বদিউল দৌড়াইতে দৌড়াইতে যে সে তার সেই ঘরের মধ্যে পড়লো, কুড়ে ঘরের দরজা খুলে সে ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে সে মানে আর তার সারা শরীর ভিজা কাঁপতেছে, এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো বৃষ্টি হলো। আর বদিউল কোনো মতে একটা কাঁথা ছিল ওখানে টানানো, সেই কাঁথাটা গায়ের মধ্যে পেঁচায় সে বিছনায় পড়ে গেল। তার আর আসলে কাপড় চেঞ্জ করার সময় নেই, অনেকক্ষণ সে এরকম পড়েছিল, বেহুশ হয়ে গেছিল। তো যখন বদিউলের হুঁশ ফিরল, বদিউলের যখন হুঁশ ফিরছে বা ঘুম ভাঙছে বা ঘুমায় গেছিল, ওঠার পরে সে ফিল করলো যে সে কাঁপতেছে থরথর করে, তার শরীরের সেই কাঁথা ভিজা, তার মানে লুঙ্গি তো সব ভিজাই ছিল। সে উঠে কোনো মতো ওই কাঁথা দিয়ে নিজেকে মুছলো ভালো মতো, তখন আর বৃষ্টির শব্দ নাই। সে উঠে বুঝলো যে তার গায়ে জ্বর আসছে। তো সে তাড়াতাড়ি তার লুঙ্গি চেঞ্জ করলো, জামা চেঞ্জ করলো, এবং সে তার ওই কাঁথাটাকে এক সাইডে রাখলো, রেখে সে ঘরের বাইরে আস্তে করে উকি দিল। দেখলো যে তখনও ভোর হচ্ছে, মানে হয়তো ফজরে আজান হয়ে গেছে। এখানে তো ফজরে আজান শোনা যায় নাই এই চরে। তো অনেকক্ষণ সে বসে থাকলো, আলো একটু ফোটার পরে সে বেরোলো। বের হয়ে যে সে হেঁটে গেল তখন যে সেই তার মহিষদের কাছে, এই মহিষগুলার তার খুব আপন মন হইতেছে এখন দেখে। মহিষগুলার কাছে গেল, যে ওগুলার কাছে যে বসে থাকলো সে, তার কাছে একলা ঘরের মধ্যে ভয় লাগতেছিল। তো অনেকক্ষণ সে ওখানে থাকলো, আলো ফুটলো, এবং সে ওই দিন আর ঘরের বাইরেই বেরোলো না, তার জ্বর আসছে। তো দুপুরের পরে তার ওই যে মালিক, বাথানের মূল মালিক, তার যে ম্যানেজার, সে আসছে। এসে বদিউলের কোনো খোঁজ খবর না দেখে, বদিউল এখানে একটা যে ছিল নৌকা ছিল, নৌকা নিয়ে যাওয়ার কথা, তো ওই লোক বদিউলের কোনো খোঁজ খবর না দেখে সে খোঁজ খবর করে ওখানের কাছ থেকে, অন্য আরেকজনের কাছ থেকে একটা ডিঙি নৌকা ম্যানেজ করে এখানে চলে আসে চরে। এসে সেই লোক দেখে যে বদিউলের বিশাল জ্বর, বদিউল একেবারে আকাশ পাতাল জ্বর, সে ঠিক মতো কিছু খেয়ালও করতে পারতেছে না। তো তখন তিনি বদিউলকে ওখান থেকে নিয়ে আসেন, এনে গ্রামে নিয়ে আসেন। গ্রামে নিয়ে এসে তাকে ওখানকার মানুষের কাছে দেন। গ্রামে বদিউলের পরিচিত যারা ছিল, তো তারা বদিউলের শুশ্রূষা করে এবং বদিউলকে ডাক্তার দেখায়। তো বদিউল কথা বলে ডাক্তারের সাথে, ডাক্তারকে বলে যে কি হয়েছে তার। তো ডাক্তার বলে যে আসলে ভয় পাইছেন ওখানে। ডাক্তার আসলে তো ডাক্তাররা যেটা করে, বেশিরভাগ ডাক্তারই এই অলৌকিক জিনিসটাকে খুব একটা প্রাধান্য দেন না। তারা বলেন যে আপনি একলা ছিলেন, ভয় পাইছেন, জ্বরের মধ্যে আপনার মনের মধ্যে প্রভাব পড়ছে, আর আপনার তো এমনিও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর সময় আপনার অন্যরকম ফিল হয়। আপনি বলছেন বাঁশি বাজান যখন, তখন আপনি অন্যরকম একটা অনুভূতিতে চলে যান। অনেকেই আছে যারা মিউজিক করে, তাদের মাঝে এই ব্যাপারটা আছে। তো হইতে পারে তখন থেকে আপনার মধ্যে কোনো একটা হ্যালুসিনেশন হয়েছে, মানে আপনি কিছু একটা ভাবছেন নিজে নিজে, এটা বোঝায় বদিউলকে। তো বদিউল আসলে এটা মানতে নারাজ। সে তার শুভাকাঙ্ক্ষী মানুষ যারা আছে, কাছের মানুষ, মানে তার মামা দাদার সাইডের আত্মীয়, তাদেরকে বলে। এমনি তার পরিবার নাই বদিউলের কোনো, সে একলা মানুষ, সেই তার মা বাবাও মারা গেছে। তো আত্মীয় যারা আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে বলে যে আমাকে একটা ভালো হুজুরের কাছে নিয়ে যান, দেখান। তো একজন ওখানকার গ্রামেরই একজন আলেমের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো তিনি দেখে বদিউলকে বলেন যে তুমি যে এরকম একলা একলা থাকো, এটা ঠিক না, একলা এরকম কোথাও থাকা ঠিক না, তোমার সাথে কাউকে রাখা উচিত। অন্তত একজন মানুষের কিছু হইলে কাউকে দেখার জন্য রাখা উচিত, যেরকম একটা চরের মধ্যে একটা এলাকায়। আর তোমাকে তো তোমার মালিক নিষেধ করছিল ওখানে যেতে, তুমি কেন গেছো? রাতের বেলা কত কিছু চলাফেরা করে, কত রকমের জিনিস আছে, কত বদ জিন আছে, খারাপ জিন আছে, এরকম কিছুর মধ্যে তুমি পড়ছিলা। আর তোমার ওই বাঁশি, ওইটার শব্দেও অনেক কিছু হয়, তুমি জানো না? এরকম এই ইনস্ট্রুমেন্টের শব্দেও রাতের বেলা অনেক কিছু হয়। গ্রামের মানুষ যা বলা বলি করে, এর মাঝে ব্যাপার আছে। যাই হোক, তিনি বদিউলকে দোয়া দরুদ পড়ে দেন এবং চিকিৎসা করেন। তো বদিউল এরপর যখন নাকি একটু সুস্থ হয়, এরপর থেকে সে ঠিক করে সে এরপর থেকে আর কখনো একলা কোথাও এরকম থাকবে না, তার সাথে কাউকে নিয়ে ছাড়া সে একলা কোথাও থাকবে না, এটা সে ডিসাইড করে। এবং এরপর থেকে সে যতই কাজ করছে বদিউল, কোনো কৃষি কাজ করতে গেলে, কোথাও সেচের পাম্পে, অথবা সে ওই যেরকম কোনো মাছের ঘেরে বা কোথাও যেখানেই কাজ করছে জীবনে, সে ওই সাথে একজন মানুষ না ছাড়া সে কোথাও থাকে নাই। বাথানেও কাজ করছে, একাধিক মানুষ নিয়ে কাজ করছে। তো এই ছিল বদিউলের একটা ঘটনা, যেটা আমাদের কাছে রোমেল শেয়ার করছে এবং আমার কাছে বেশ লাগছে। আশা করি আপনারাও এনজয় করছেন ঘটনাটা। গ্রাম বাংলার ঘটনা আমার কাছে বেশ লাগে, আর যদি ঘটনাটা একটু অন্যরকম হয় সেটা আরো ভালো লাগে। আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকের বিদেশের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব। বিদেশের ঘটনা বলতে একটা জায়গার ঘটনা, যেটা বেশ অনেকেই জানেন অথবা গেছেন যারা ওই জায়গায় থাকেন। মালয়েশিয়ার একটি ঘটনা আপনাদের বলবো। ঘটনা বলতে সেই জায়গায়
একটা ঘটনা ঘটে গেছে, সেটা বলবো। এটার নাম হচ্ছে জেন্টিং হাইল্যান্ডস, অনেকে গেন্টিং হাইল্যান্ডসও বলে। যারা মালয়েশিয়াতে থাকে তাদের একটি পছন্দের জায়গা, আবার যারা ঘুরতে যায় এটা টুরিস্টদের অনেক পছন্দের জায়গা। আমি নিজে গিয়েছিলাম সে জায়গায়। তো এখানে মাউন্ট উলু কালির চূড়ায় অবস্থিত একটি দর্শনার্থীদের স্পট আছে। এটা ওখানে অবস্থিত হয় বিশ্বমানের ক্যাসিনো, রিসোর্ট এবং থিম পার্ক ওই জায়গায় গড়ে উঠেছে। যাই হোক, এই পর্যটন গন্তব্যের একটি অন্ধকার দিক রয়েছে। এটি অ্যাম্বার কোর্ট নামে পরিচিত এবং দেশের পৃথিবীর অনেকগুলো ভুতুরে ভবনগুলোর মধ্যে একটি। অ্যাম্বার কোর্ট একটি সুউচ্চ জরাজীর্ণ মালয়েশিয়ার পাহাড়ের মধ্যে লুকানো একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। জনপ্রিয় গেন্টিং হাইল্যান্ডস রিসোর্ট থেকে অল্প ড্রাইভে এটা প্রধানত ক্যাসিনো চালু রাখা কর্মীদের জন্য আবাসন হিসেবে ব্যবহৃত হতো। বছরের পর বছর ধরে অনেকেই বিল্ডিং এর মধ্যে অস্বাভাবিক কার্যকলাপ হওয়ার কথা জানিয়েছে। এই কার্যকলাপের সবচেয়ে সাধারণ রূপগুলোর মধ্যে একটা হলো অদৃশ্য হয়ে যাওয়ার আগে কমপ্লেক্সের চারপাশে হেঁটে যাওয়া এক ভুতুরে মহিলার আভাস। বিল্ডিংয়ের নিরাপত্তা রক্ষীরাও বিল্ডিংয়ের চারপাশে অপ্রাকৃত সংবেদন দেখেছেন এবং অনুভব করেছেন, বিশেষ করে এর নিম্ন স্তরে এবং ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ে, মানে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ে। সম্ভবত এই কারণে নিরাপত্তা আম্বার কোর্টের এই বিশেষ এলাকাগুলোকে নিরীক্ষণ করতে অপছন্দ করে নিরাপত্তা কর্মীরা। দাবি করে যে সেগুলো খুব ভীতিকর, ভয়ঙ্কর। কাকতালীয়ভাবে উপযুক্তভাবে অ্যাম্বার কোর্টকে হন্টেড হোটেল নামে একটি হরর সিনেমার সেটিং হিসেবেও ব্যবহার করা হয়েছিল। তো এখানে অনুমান করা যায় যে প্রকল্পের কিছু কাস্ট সদস্যদের চিত্রগ্রহণের সময় ভবনের মধ্যে নাকি অভিজ্ঞতা তাদের হয়েছে। এটি তাদের অ্যাম্বার কোর্টকে মানে তারা ভয় পেয়ে যায় এবং ওই ভুতুরে খ্যাতিতেও বেশ ওজন যোগ করে, কারণ মুভি করতে গিয়েছে, তারা দেখতে পেয়েছে বা তারা ফিল করেছে। এই হোটেলকে ঘিরে অনেকেই অনেক কিছু দেখেছেন। তাদের মধ্যে একজন হলেন নেপালি স্টুডেন্ট অভিলাষ, যে কিনা এই অ্যাম্বার কোর্টের অদ্ভুতের কর্মকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। তার ভাষ্যমতে এই স্থানের খবর পেয়ে তার ফ্রেন্ডের মাধ্যমে তিনি একটা খবর পেয়েছিলেন এবং এই অ্যাম্বার কোর্ট প্রায় বিদেশি সকল স্টুডেন্টদের নিকট অনেকটা পরিচিত, কারণ এখানে স্বল্প খরচে থাকা যেত আগে। সেই হিসেবে অভিলাষ সেখানে যাওয়া। প্রায় 2 ঘন্টা বাসে জার্নি করে এখানে তিনি পৌঁছান। কিন্তু এই অ্যাম্বার কোর্টের প্রথম দর্শনই ওনার অন্তরের আত্মা কাঁপিয়ে দিয়েছিল, কারণ প্রথম দেখাতেই মনে হয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখানে আদৌ থাকতে পারবেন কিনা বা এটা কি বসবাসের যোগ্য কিনা। কয়েক মিনিটের মধ্যে উনি চলে যাওয়ার সিদ্ধান্ত করেন, কিন্তু পরক্ষণেই আবার স্বল্প খরচের কথা চিন্তা করে দাঁড়িয়ে যান। সেই মুহূর্তে ওনার পেছন থেকে কেউ একজন মালয়েশিয়ান ভাষায় জিজ্ঞেস করতে থাকে, কে আপনি, এখানে কি প্রয়োজন? তখন অভিলাষ ভাই ওনার পরিচয় দিয়ে বলেন যে এখানে থাকার জন্য এসেছি আমি। পরবর্তীতে সেই ব্যক্তি পরিচয় জানতে চাইলে তিনি বলেন যে সে এখানকার দেখাশোনার দায়িত্বে আছেন। সে অভিলাষ ভাইকে 4th তলায় গিয়ে রিসিপশনে কথা বলতে বলে। তো অভিলাষ সেই দারোয়ানকে বলে রিসিপশন পর্যন্ত ওনাকে সাথে করে নিয়ে যেতে। তখন অভিলাষ সাথে নিয়ে এই দারোয়ানের সাথে অ্যাম্বার কোর্টের ভেতরে চলে যেতে থাকে। অভিলাষ যতই ভেতরে যাচ্ছিল এর পরিবেশ দেখে ওনার ততটাই ভয় হচ্ছিল, কারণ সব দিক থেকে আসবাবপত্রগুলো জরাজীর্ণ এবং ভাঙা ছিল। তো দারোয়ান লিফটের কাছে যেতেই বললেন, লিফট নষ্ট, কাজ করছে না, ভেতরের সিঁড়ি দিয়ে 4 তলায় যেতে হবে, আমার নিচে পাহারা দিতে হবে। অভিলাষ তখন পার্কিং এর দিকে সিঁড়ি দেখে সেদিকে চলে যান, অথচ ওনার পেছনে সিঁড়ি ছিল যা তিনি পরবর্তীতে বাহির হওয়ার সময় দেখতে পেরেছিলেন। সিঁড়িতে ধীরে ধীরে উপর উঠছিলেন। 2য় তলায় উনি উঠে দেখেন এটাও গাড়ি পার্কিং এরিয়া, অনেকগুলো জরাজীর্ণ গাড়ি পার্ক করা। দেখে মনে হচ্ছে বছরের পর বছর এগুলোতে কোনো মানুষের স্পর্শ পড়েনি। সিঁড়ি বেয়ে কত তলায় উঠেছে তিনি সেটা মনে করতে পারছিলেন না। একটা ফ্লোরে গিয়ে দাঁড়ালে তিনি দেখতে পান রেলিং এর একটা অংশ ভেঙে পড়ে গিয়েছে, আর করিডোরের রাস্তা কিছু একটা দিয়ে আটকে রাখা, ম্যাট্রিক্স দিয়ে বা কিছু একটা। তিনি আরো বেশি কিছু না ভেবে পুনরায় উপরে ওঠা শুরু করেন। উপরে ওঠানো উনি আশ্চর্য হয়ে যান। দেয়ালে লেখা দেখতে পান 7ম তলা, কিন্তু ওনার যাবার কথা ছিল 4th তলা। 7ম তলা আসার পর সেখানে বিশ্রী গন্ধ পাচ্ছিলেন। তাৎক্ষণিক সিঁড়ি বেয়ে নেমে 4th তলায় ফিরে আসেন। সেখানে রিসেপশনের মতো কোনো পরিবেশই ছিল না, সম্পূর্ণ নিস্তব্ধ, ছিল না কোনো ডেস্ক। উনি এক এক পা করে করিডোর দিয়ে আরেকটু এগিয়ে গিয়ে একটা সাদা দরজা দেখতে পান। দরজার পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পান দরজার বিপরীতে মানুষের কথাবার্তা শোনা শব্দ পাচ্ছিলেন। তিনি দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে রীতিমতো অবাক। এটা তো একটা ছোটখাটো শপিং মল। তিনি সেখান থেকে একজনের সাহায্য নিয়ে
রিসেপশন পর্যন্ত যান। সেখানে একজন মহিলাকে দেখতে পান। সেখানে থাকার কথা বললে তিনি রিসেপশন থেকে বলেন যে 21 তলা বাদে যেই কোনো তলায় থাকতে পারবেন, তবে আপাতত 10 তলায় রুম খালি আছে। পরে তিনি অভিলাষকে নিয়ে 10 তলায় যান। তিনি 200 রিঙ্গিত দিয়ে রুমটি মাসিক হিসাবে চুক্তি নেন ভাড়া দেওয়ার। তিনি সেই দিন চলে গিয়ে 2 দিন পর নিজের মালামাল নিয়ে হোটেলে ফিরে আসেন। থাকার ব্যবস্থা করতে পারেন, একটা রিল্যাক্স অনুভব করতে থাকেন, যদিও হোটেলটি ওনার মোটেও পছন্দ হয়নি। স্বল্প খরচ বিধায় থাকা ইচ্ছা না থাকা সত্ত্বেও এখানে উঠতে হয়েছে। তিনি নিজের মতো সবকিছু গুছিয়ে সেই দিনের মতো ঘুমিয়ে পড়েন। সপ্তাহখানেক সব ভালো কিছুই চলছিল, কিন্তু এরপর থেকেই অভিলাষ বেশ কিছু জিনিস লক্ষ্য করতে থাকে। একদিন কোনো কারণে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি শব্দ শুনতে পাচ্ছিলেন ওনার করিডোর দিয়ে। কিছু মানুষ হয়তো হুড়মুড়িয়ে দৌড়ে চলে যাচ্ছে এমন শব্দ। কিন্তু হোটেলে আসার পর থেকে ওনার ফ্লোর পাশাপাশি ওনার উপরের ফ্লোর, এমনকি ওনার নিচের ফ্লোরেও তিনি কাউকে দেখতে পাননি। যার দরুন হঠাৎ করে এত মানুষ দৌড়ে যাওয়ার শব্দ শুনে কোনো অঘটন ঘটেছে কিনা ভেবে তিনি অচেতন অবস্থায় দৌড়ে প্রস্তুতি নেন যে তিনিও দরজা খুলে দৌড়াবেন। দরজা খুলে তিনি তাৎক্ষণিক হতভম্ব হয়ে যান। তিনি দেখেন সম্পূর্ণ করিডোর ফাঁকা, একটা মানুষও নেই। অভিলাষ ভাই জানান যে বড় করিডোরটা উনি বের হয়ে আস্তে আস্তে কখনো দৌড়ে অতিক্রম করা সম্ভব নয়। এই অবস্থা দেখে তিনি সাথে সাথে রুমে এসে দরজা ভালোভাবে লাগিয়ে ঘুমিয়ে পড়েন। যদিও পরবর্তীতে তিনি হোটেলে কোনো সমস্যা হয়েছিল কিনা এই বিষয়ে জানতে পারেননি। এর কিছুদিন পর থেকে শুরু হয় আরেক নতুন সমস্যা। ওনার প্রতিদিন রাতেই একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যেত। আর যখনই ঘুম ভাঙত উনি শুনতে পেতেন ওনার দরজায় কেউ নক করছে। প্রথম যেদিন দরজায় নক করেন সেদিন তিনি বেশ অবাক হয়ে যান যে এত রাতে কে আসবে। উনি বেশি কিছু চিন্তা না করে দরজা খুলে সেখানে কাউকে দেখতে পান না। উনি ভাবেন যে হয়তো ওনার দরজা খুলতে খুলতে দেরি হওয়াতে তিনি চলে গেছেন, তাই তিনি পুনরায় এসে ঘুমিয়ে যান। কিন্তু কয়েকদিন পর থেকেই বিষয়টা ওনার কাছে প্যারানর্মাল মনে হতে লাগে, কারণ প্রতিদিনই একই সময়ে ঘুম ভেঙে যাওয়া, সেই সময়টাই দরজায় কড়া নাড়া, তার উপর দরজা খুললে কাউকেই না দেখা, এই বিষয়গুলো ওনাকে বেশ চিন্তিত করে তোলে। তিনি যখন এই বিষয়ে রিসেপশনে জানানোর জন্য জিজ্ঞেস করেন, তখন থেকে সেখানে সরাসরি বলা হয় যে ওনারা এই বিষয়ে কিছুই জানেন না আর এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি। এরপরে কার্যকলাপগুলো ছিল আরো লোমহর্ষক। অভিলাষ সারাদিন ভার্সিটি এবং জবের কারণে বাইরেই থাকতেন, রাতে হোটেলে ফিরতেন। একদিন উনি হোটেলে এসে ওনার রুমের দরজা খুলে চক্ষু ছানা বড়া হয়ে যায়। উনি দেখেন কতগুলো ভেজা পায়ের ছাপ ওনার দরজা থেকে জানালার দিকে চলে গেছে। দেখে মনে হচ্ছিল মাত্রই কেউ ভেজা পায়ে হেঁটে চলে গেছে জানালার দিকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওনার রুমের জানালাটাও খোলা, যাকে না তিনি প্রতিদিন বন্ধ করে বের হন। প্রতিটি ঘটনা উনি কিছুতেই মিলাতে পারছিলেন না। আসলে তিনি পূর্বে কখনো এরকম অদ্ভুত কার্যকলাপের সম্মুখীন হননি। বিষয়গুলো নিয়ে যে কার সাথে কথা বলবে বা শেয়ার করবে তেমন কারোর সাথে সাহসও হচ্ছিল না, কারণ ওনার ধারণা ছিল সবাই হয়তো হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে। তবে এর কয়েকদিন পর যে ঘটনাটি ঘটে, তারপর উনি বিষয়টি কাউকে শেয়ার না করে আর থাকতে পারেননি। রাতের বেলায় উনি টয়লেট যাওয়ার জন্য ওঠেন। ঘরের লাইট অন করেই যেই না টয়লেটের দরজা খুলবেন, তখন উনি স্পষ্ট শুনতে পান পেছন থেকে একটা মেয়ে কণ্ঠে হঠাৎ কেউ হাই বলছে। যখন পিছিয়ে ঘুরে থাকান, সাথে সাথেই অভিলাষ ঠান্ডা হয়ে যান। তিনি দেখেন একটা মেয়ে অবয়ব, চুলগুলো ছাড়া আর কেমন বাতাসে ভেসে ভেসে জানালা দিয়ে বের হয়ে গেল। এমন কিছু তিনি নিজ চোখে দেখবেন তা কখনো কল্পনা করেননি। সেই রাতে তিনি আর ঘুমাতে পারেননি। পরের দিন ভোরবেলাতে ওনার এক ফ্রেন্ডের সাথে কথা বলে ওনার যাবতীয় মালামাল নিয়ে এই হোটেল ছেড়ে চলে যান। অভিলাষ যখন এই বিষয়টা অন্য কারোর সাথে শেয়ার করেন, তখন তাদের থেকে বেশ কিছু জানতে পারেন। এই হোটেলে অন্য আরও যারা থাকার জন্য গিয়েছিল তারাও নাকি এমন অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল। অভিলাষ প্রায় সময় অ্যাম্বার কোর্টের হোটেলের সামনে দিয়ে যাতায়াত করত, আর যতবারই এই হোটেলে চোখ পড়ত ততবারই হোটেলের রোমহর্ষক অভিজ্ঞতা তাকে বেশ আতঙ্কিত করে তুলত। এটা ছিল আমাদের আজকের মালয়েশিয়ার একটি ঘটনা, যেটা অনেকেই যারা মালয়েশিয়াতে আছেন তারা জানতে পারেন। আর গেনসিং হাইল্যান্ডে আমি নিজে গিয়েছিলাম, আমি ড্রাইভ করে গিয়েছিলাম। আমার ওয়াইফের ফ্রেন্ড ছিল সেখানে এবং আমরা গিয়েছিলাম। আমরা ওইখানে যে রিসোর্ট দেখেছি আমি কিন্তু এটা দেখি নাই। ওখানে একটা মন্দিরের মতো ছিল, সে জায়গা পর্যন্ত গিয়েছিলাম। যাই হোক, আমি যেটা বলবো যে সময় নষ্ট করব না, আমরা আরেকটা ঘটনা শুনবো।
এবার যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি ফাইজুল ইসলাম ভাই, আর যার ঘটনা তার নাম হচ্ছে শঙ্কর রায়। আজ যে ঘটনাটি বলবো শঙ্করদার, সেটি কলকাতার একটি ঘটনা, বহুদিন আগের ঘটনা। ঘটনার সাল 1990 থেকে 95 এর দিকে হবে। আসলে এটা একদম শুরুর দিকে, 90s শুরুর দিকে। তো যিনি শঙ্করদা তিনি সরাসরি ঘটনা শেয়ার করেছেন। এটা শেয়ার করেছেন ফাইজুল ইসলাম ভাইয়ের কাছে। তিনি ফাইজুল ইসলাম ভাই ব্যতীত এই ঘটনা কয়েকটা যিনি তার পরিবার ছাড়া আর গুটি কয়েক আত্মীয় ছাড়া কেউ জানেন না। ফাইজুল ইসলাম ভাই জানতে পেরেছেন এবং ফাইজুল ইসলাম ভাই বলেছেন যে তিনি ঘটনাটি শেয়ার করবেন, যার বিধায় তিনি বলেছেন। আর যেহেতু শঙ্করদার বয়স বেশ বেশি হয়ে গেছে, তিনি এখন আর এই কাজে নাই দেখে তিনি ঘটনাটি শেয়ার করেছেন। শঙ্করদা আগে অ্যাম্বুলেন্স চালাতেন, পুরাতন কালের অ্যাম্বুলেন্স চালাতেন। এখনকার মতো বর্তমান যুগের সেই সব আধুনিক অ্যাম্বুলেন্স তখন ছিল না। আসলে বর্তমান যুগে এখনো কলকাতাতে এত আধুনিক অ্যাম্বুলেন্স কিছু কিছু হাসপাতালের আছে, কিন্তু ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভারগুলো সাধারণ না, তারাও ওয়েল ট্রেন্ড অ্যাম্বুলেন্স ড্রাইভার, যারা অনেকটা হাসপাতালের মতোই অ্যাম্বুলেন্সের মধ্যে সরঞ্জাম এখন থাকে। কিন্তু তখন আর এগুলা ছিল না, তখন হাসপাতাল ভিত্তিক অ্যাম্বুলেন্স থাকতো, আবার কিছু কিছু বাইরের ভাড়াটে অ্যাম্বুলেন্স থাকতো। উনি ছিলেন ভাড়াটে অ্যাম্বুলেন্স, ওনার নিজের গাড়ি ছিল, যেহেতু উনি এই গাড়িটা নিয়ে রোগী আনা নেওয়া করতেন, লাশ আনা নেওয়া করতেন। একদিন রাতের বেলা উনি কয়েকটা লাশ নিয়ে, দুইটার বেশি লাশ নিয়ে তিনি রওনা হয়েছেন। তিনি যাবেন গোপীনগরের দিকে। তার বাসা হচ্ছে কলকাতা শহরেই। কলকাতা শহরে উনি থাকতেন হচ্ছে, এটাকে বলে বাগবাজার কলোনি। এটা অনেকটা শ্যামপুকুরের পরে, এখন বাগবাজার কলোনির ওই দিকটায় থাকতেন। সেটা ব্রিজের খুবই কাছাকাছি। ব্রিজ বলতে হচ্ছে ওই দিক থেকে হাওড়া রেলওয়ে স্টেশনটা খুব বেশি দূরে না। তো তিনি বলেছেন যে তিনি ওই জায়গাটায় থাকতেন। তো ওদিন রাতের বেলা তিনি রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। ওনার অ্যাম্বুলেন্সে ছিল দুটা লাশ ছিল। লাশগুলো কার ছিল, বা ছেলে বা মেয়ে, কটা ছেলে মেয়ে ছিল, এটা তিনি জানেন না। তিনি গাড়ি চালাচ্ছিলেন রাস্তার মাঝখানে। তিনি যখন অনেকটা রাস্তার মাঝামাঝি রাস্তায় চলে আসেন, অনেকটা দাসনগর হয়ে যাচ্ছিলেন বা কিছু একটা এরকম একটা জায়গার নাম তিনি বলেছেন। সেখানে রাস্তার পথিমধ্যে হঠাৎ করে একটা বাঁশ ফেলে রাখে কেউ। বাঁশ ফেলে রাখলে তিনি ওই জায়গায় হকচকিয়ে যান। আর উনি দেখেন যে রাস্তার বাম পাশ দিয়ে কাঁচা টাইপের মাটি ফালানো, সেই বাম পাশ দিয়ে তিনি যেতে পারবেন। আর যেহেতু গাছের গুড়িটা তিনি দেখতে পেয়েছেন, তিনি ওই পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে তার অ্যাম্বুলেন্সের উপরে প্রচন্ড জোরে একটা মনে হলো কেউ যেন পাথর ফেললো অ্যাম্বুলেন্সের উপরে। অ্যাম্বুলেন্স আর নড়তে পারছে না এবং তিনি একটা সময় অ্যাম্বুলেন্স থামাতে বাধ্য হন, কারণ ওই মুহূর্তে গাড়ি চলছিল না, গাড়ি স্টার্ট নিচ্ছিল না। তিনি বামে সাইড করে গাড়িটার ইন্ডিকেটর লাইট অন করে, তিনি হ্যাজার্ড লাইট বলে বা ইন্ডিকেটর লাইট অন করে তিনি আসলে স্টার্ট নেওয়ার ট্রাই করছিলেন, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছিল না। রাত আসলে কয়টা বাজে সেটা তিনি আনুমানিক জানেন না। হঠাৎ করে তার মনে হচ্ছে পেছনে, তার অ্যাম্বুলেন্সের পেছনে যে দুটো লাশ ছিল, সেই দুটো লাশ উঠে বসেছে, শুয়ে নাই। এটা দেখার পর ওনার ঘুম ভেঙে যায়। শঙ্করদার ওটাই জীবনে প্রথম বাজে স্বপ্ন বলতে তিনি অ্যাম্বুলেন্সের রেগুলার লাশ আনা নেওয়া করেন এবং বহু লাশ আনা নেওয়া করার সময় অনেক সময় অ্যাম্বুলেন্সে তার একা থাকতে হয়েছে, কারণ মোস্ট অফ দ্য টাইম কলকাতার বাইরে যদি কোনো লাশ নিয়ে যাওয়া হতো তখন অনেকে অ্যাম্বুলেন্সে নিত, কারণ যারা অ্যাম্বুলেন্সে নিতে পারতো তারা অ্যাম্বুলেন্সে নিত। তো ওই স্বপ্নের পর তিনি তার স্ত্রীকে বলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, আমি তো এরকম স্বপ্ন কখনো দেখি নাই। যাকে ওনার ভাগ্যে কি আসে এটা তো উনি জানতেন না। উনি স্বপ্ন দেখেছেন কারণ রেগুলারলি লাশ নিয়ে যান। এটা তিনি ভেবে নেন যে যেহেতু লাশ তো রেগুলার নিয়ে আসি, হতে পারে এটা অন্য কোনো কারণে হতে পারে, হয়তোবা এটা অনেকদিন নিয়ে আসা যাওয়ার কারণেই আমার মাথা থেকে এসছে। কিন্তু উনি কখনো এসব জিনিস নিয়ে ভয় পেতেন না। উনি ঘটনা শুরু করার আগে একটা বলেছেন যে একদিন এমন হয়েছিল যে উনি একটা লাশ নিয়ে যাচ্ছিলেন গাড়িটার মধ্যে। সেই গাড়িটার মধ্যে একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের একজনের লাশ ছিল। তো তিনি যার আত্মীয় মারা গেছেন
তাদের থেকে একজন লোক তার পাশে বসেছিল এবং লাশ পথিমধ্যেই যখন লাশ নিয়ে যাচ্ছিলেন তার গাড়িটা বেশ ভারী ফিল করছিলেন তিনি। তার হঠাৎ করে প্রচন্ড জোরে একটা শব্দ হয়, তো রাস্তার মধ্যেই মাঝ রাস্তায়, গভীর রাত তখন, তো প্রচন্ড শব্দ হয়, কারণ অনেক দূরে যেতে হতো। আর কলকাতা তো বেশ বড়, দেখা যেত যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তো 150-200 কিলোমিটার দূরে এরকম জায়গা তো মাঝে মধ্যে যেতে হতো। অনেক সময় দিল্লি পর্যন্ত তিনি গাড়ি নিয়ে গেছেন, এরকম দিনও আছে। কিন্তু সেই ঘটনায় তিনি যাচ্ছেন না। ওইখানে রামকৃষ্ণপুর এরকম একটা কৃষ্ণরামপুর নামে একটা জায়গা আছে, এরকম একটা জায়গা দিয়ে যাওয়ার সময়, এটা 90s এর আগে, উনি এটা তো পুরাতন মাইক্রোবাস ছিল তখন, এটা খুব বেশি বড় না, ছোট মাইক্রোবাস, সেটা দিয়ে লাশ আনা নেওয়া করতেন। তো তিনি ওইটা দিয়ে লাশ নিয়ে যাচ্ছিলেন। রোগীও আনা নেওয়া করতো ইমার্জেন্সি কেসেসে, মোস্টলি রুগীই থাকতো, লাশ খুব কম। তো ওই লাশ নিয়ে যাওয়ার সময় তার গাড়ির মধ্যে হঠাৎ করে জোরে বিশাল বড় শব্দ হয়। তো তিনি মনে করেন গেছে, এখন তো টায়ার চেঞ্জ করতে হবে। তিনি নেমে দেখেন যে হঠাৎ টায়ার ফাটার শব্দই ছিল, আর ওই মুহূর্তে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না। তিনি দেখেন যে টায়ারটা ইনট্যাক্ট, কিচ্ছু হয়নি, এবং তিনি তার টায়ার ফেটে গেলে যেরকম গাড়িটা হেলে দুলে, তার গাড়িটা এরকম হেলেও দুলেছিল। কিন্তু যখন তিনি গাড়ি থেকে নেমে দেখেন টায়ার ইনট্যাক্ট, কোনো সমস্যা হয়নি, কিন্তু অ্যাম্বুলেন্স স্টার্ট নিচ্ছিল না। ওইটা তার একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, কারণ গভীর রাত, সাথে একজন মানুষ মাত্র, পেছনে একটা লাশ, তার কাছে খারাপ লাগছিল, তার কাছে ভয় লাগছিল। এবং ওনাদের সাথে যে আরেকটা অ্যাসোসিয়েটেড গাড়ি ছিল সেটা ওই মুহূর্তে তাদের সাথে ছিল না, হয়তো সেটা আগে চলে গেছে, তবে এটা পেছনে পড়েছে। কিন্তু লাশবাহী যে গাড়িটা ছিল সেটাতে ওনারা মাত্র 2 জন ছিল। তো খুব সম্ভবত এরকম শব্দ হবে এটা তিনি কখনো কল্পনা করতে পারেননি। ওনার কাছে মনে হচ্ছে যে গাড়ি গেছে, এবং উনি মেন্টালি প্রিপারেশন নিয়েছিলেন যে গাড়ি টায়ার চেঞ্জ করবেন, কিন্তু সেটা আর হয়নি। এটা তার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা। আরেকদিন একটা লাশ ছিল সাথে তার গাড়ির মধ্যে, এবং সেটা তিনি রাস্তায় ওভারটেক এড়াতে যে অপোজিট থেকে গাড়ি বাঁচাতে যে উনি প্রায় রাত্রে 10টা-11টার দিকে খাদে পড়ে যায়, সেইখানে লাশ পুরো পানিতে পড়ে গেছিল, এইটা তার মনে আছে। তো এইটা শেয়ার করেছিল, বলে যে আমি এরকম, উনি অনেকবারই নিয়ে গেছে লাশ, এদিক সেদিক বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আরেক জায়গায় নিয়ে গেছে দাহ্য করার জন্য, মানে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছে, গ্রাম বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, এরকম বহু কেসেস আছে। ওই সময়ে একটা দুর্ঘটনা ঘটে রোড সাইডে। উনি যেদিন স্বপ্নটা দেখেন তার ঠিক 1 সপ্তাহ পর একটা দুর্ঘটনা ঘটে। 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় 35 জন নিহত হয়, কারণ ওই একটা বাস আগুন লেগে গেছিল। তো ওই যে বাসগুলোতে আগুন লেগে গিয়েছিল সেই বাসটাতে 2 জন বা 3 জন বেঁচে ছিল, বাকিরা সবাই ডেড, বাসের যতগুলো যাত্রী ছিল। তো মোরলেস 35 জন ওই মুহূর্তে মারা গেছিল। তো ওই হাসপাতালে তাকে অন্যান্য ড্রাইভার সহ হাসপাতালেও তাকে ডিউটি করতে হয়েছিল, রোগী আনা নেওয়া করতে হয়েছিল। একটা পর্যায়ে তার গাড়িতে কোনো রকমে, কারণ যারা মারা গেছে তারা খুব বেশি ধনী না আর কি, তো তিনি যারা মারা গেছে তাদের 2 জনের পরিচয় পাওয়া যায়নি, এরা কারা। এবং ওই লাশের অবস্থা এমন যে ওই লাশ রাখার মতো অবস্থা নয়, 2টা লাশই একদম পুড়ে ছারখার অবস্থা। আরেকটা ছোট্ট বাচ্চার লাশ ছিল সাথে, ওই বাচ্চার বাবা মা তার গাড়িতে ওঠায়, কারণ জায়গা হচ্ছিল না, কারণ এতগুলো অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল। তো মোরলেস তার গাড়িটা একটু মোটামুটি বড় থাকবার কারণে 3টা লাশের জায়গা তিনি করতে পেরেছিলেন, এবং 3টা লাশ তিনি তার গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য বন্ধুরাও তার এসছে ওই জায়গায়, তার আরো কিছু অ্যাম্বুলেন্সের সাথী ছিল, তারাও এসছে। এটা তার ব্যবসা, তো এখানে তিনি গেছেন। তো 3টা লাশ নিয়ে যাওয়ার পথে 2টা লাশের একদম অবস্থা খুবই খারাপ, এটা দেখার মতো অবস্থা না, এবং 2টা লাশের ক্লেম করার লোকও ছিল না। তারা কারা ছিল এটা বোঝাও যাচ্ছিল না, এবং 2টাই পুড়ে গেছে। আর যেহেতু ক্লেম করছিল না কেউ, আর ওই মুহূর্তে অনেকেই যারা আত্মীয়স্বজন দেখে ফেলেছে, তো ওনার লাশটা গাড়ির উপরে রাখা ছিল। তো এর মধ্যে হঠাৎ করে তখন বিকালবেলা 2 জন লোক আসে। 2 জন লোক এসে বলতে থাকে যে আপনার গাড়িতে 2টা লাশ আছে, যেটা নাকি এখনো হদিশ মেলেনি। তো বলে যে হ্যাঁ, এটার জন্য ডিসিশনের জন্য ওয়েট করছি আমরা, তো আমরা ডিসিশন পেলে এটা আমরা নিয়ে যাব, এবং এটা গভর্নমেন্ট উপায়ে এটাকে শেষকৃত্য সম্পন্ন করা হবে। তো এরকম কিছু একটা শুনতে পাচ্ছিল আর কি, কারণ এই 2টা পুড়ে গেছে, এত টেকনোলজি তো হাই ছিল না তখন। তো যাই হোক, উনি লাশগুলোকে সাথে রাখেন, এবং
বিকালবেলা এরকম দুজন লোক এসে তারা দুইটা লাশ শনাক্ত করে। তখন বলে যে ঠিক আছে, আমাদেরকে এই অমুক একটা জায়গায় যেতে হবে, আমি জায়গাটার নাম বলছি না, অমুক একটা জায়গায় যেতে হবে, সেইখানে আমরা শেষকৃত্য সম্পন্ন করবো। আমাদের এই দুইটা লাশই আমাদের দুজনের। তো ওই দুইজনের দুইটা ইন্ডিভিজুয়াল লোক ওই মুহূর্তে তার গাড়িতে ওঠে। একজন উঠতে পারে, আরেকজন উঠতে পারে না। আর বাচ্চার বাবা মা আলাদা করে তাদের ওই জায়গার থেকে কাছাকাছি একটা জায়গায় শ্মশান ঘাটে তারা নিয়ে যায় বাচ্চাকে। আর ওই দুইটাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য তারা একটা জায়গার নাম বলে, যেটার নাম আমি বলছি না। আমি জাস্ট একটা ইন্ডিকেট করছি যে এটা কোন জায়গায় হতে পারে। এটা বেশ দূরে, কলকাতা থেকে অনেক দূরে, অনেকটা আসানসোলের কাছাকাছি, রঘুনাথপুরের আশপাশের কোনো একটা জায়গায়। আমি জাস্ট বললাম যেটা জানা গেছে সেটা। অনেকক্ষণের ড্রাইভ প্রায় যেতে কলকাতা শহর থেকে ওই জায়গাটা যেতে প্রায় 248 অথবা 250 কিলোমিটারের মতো ডিস্টেন্স হতো, এবং সেটা প্রায় তখনকার আমলে প্রায় 10 ঘন্টার কাছাকাছি। তো তারা রওনা দেয়, এবং তখন তো তেল নিতে হবে। পথিমধ্যে তিনি পুরা গাড়ি ভর্তি তেল নেন, এবং সেই তেলের টাকা পেমেন্ট করে হচ্ছে যিনি তার সাথে ছিলেন তিনি। দুইজনের মধ্যে একজন পেমেন্ট করে, কিন্তু দুইজনের কেউই কারোর সাথে কথা বলছিল না। একজন বসেছে পেছনে আর একজন বসেছে সামনে, ওই বাচ্চাকে পৌঁছে দেওয়ার পর। তো দুইজনই কেউ কারোর সাথে কথা বলছে না, এবং কেউ চেনেও না, এবং তাদের দুজনের মধ্যে কোনো ধরনের কান্নাকাটি বা কিছু। তো তিনি মনে করেছেন দুজন একই জায়গার লাশ নিয়ে যাচ্ছে পাশাপাশি। একজন এক জায়গার নাম বলেছে, আরেকজন আরেক জায়গার নাম বলেছে, কিন্তু দুজনের শ্মশান ঘাটের নাম সেম। তো প্রথমে এই জিনিসগুলো স্ট্রাইক করে নাই, কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলো মানুষের মৃত্যু হয়েছে, ওই জায়গা থেকে লাশটা নিয়ে বের হয়ে যাওয়া, প্লাস এইখানে এই দুইটা লাশের জন্য দুইটা ইন্ডিভিজুয়াল মানুষ এসছে, সেগুলো খেয়াল করার সময় হয়নি আসলে যে তারা দেখতে কেমন। কারণ সন্ধ্যা হয়ে গেছিল, এগুলো চিন্তা করে না। ছোট বাচ্চা একটা ছিল, তাকেও আসলে শ্মশান ঘাটে ড্রপ করতে হয়েছে। এখানেও যে ডিস্টেন্সে যাওয়া কথা, রওনা দেওয়ার কথা, তাতে মনে হচ্ছিল যে সকাল হয়ে যাবে। তো তিনি সেভাবে চিন্তা করে রওনা দেন যে রাতে রওনা দিব, সকালে পৌঁছবো। আর মোস্ট অফ দ্য টাইম দূরের ট্রিপগুলো রাতে নিলে খুব আরাম করে যাওয়া যেত, বিধায় তিনি রাতে নিয়েছিলেন। কারণ অনেক বড় তো, কলকাতা অনেক বড়। আর এটা আমি বলবো যে যিনি ওই যে জায়গায় যাচ্ছিলেন সেটা একটা আসানসোলের আশপাশে, অনেকটা ঝাড়খণ্ডের কাছাকাছি। যাই হোক, সেটা ঝাড়খণ্ড না, সেটা আসলে ভুল বলা, আশেপাশে কোনো জায়গাতে। তো যাওয়ার পথে পথিমধ্যে যেই দুটা লাশ তিনি বহন করছিলেন, সেই দুটা লাশের দুজন লোক, একজন সামনে একজন পিছনে যিনি বসছেন তিনি আসলে ঠিক মতো বসতে পারেননি। তো রাস্তায় তেল নেওয়ার পর যখন 3 ভাগের 1 ভাগ রাস্তা সফর করা শেষ, তখন অলরেডি রাত 11টার বেশি বাজে। তিনি রওনা দিয়েছেন আরো আগে, তো রাত 11টার বেশি বাজে। যখন রাত 12:30 অথবা 1টার দিক, আসলে ঘড়ির সময় তখন আসলে মনে ছিল না, যখন 12:30 1টার দিক হবে, হঠাৎ করে তিনি দেখলেন যে দুজন লোক তাকে ইশারা দিচ্ছে ডানে ঢোকার জন্য এই গাড়িটা নিয়ে। তিনি বললেন যে ডানে কেন ঢুকবো, ডানে তো কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়ে তিনি রেগুলার যাতায়াত করে। তখন রাস্তাঘাট রোড এত ভালো ছিল না। তো বলে যে ডানে আমি কেন যাবো, বলে যে এদিক দিয়ে কোনো রাস্তা নাই, এদিক দিয়ে আছে একটা কাঁচা রাস্তা যেটা আসলে ঢোকার মতো না। তারা তাকে ইশারা করে ডানে ঢোকেন, কিন্তু তিনি ঢোকেননি। বলে যে আমি আপনাকে যেই জায়গায় আপনি ফর্দ করেছেন, যে জায়গায় আপনি চিন্তা করেছেন যাবেন, সেই জায়গায় আমি আপনাকে নামিয়ে দিব, আমি ডানে বামে ঢুকতে পারবো না বাবু। তো তিনি কি করলেন, যাচ্ছিলেন। তো একটা পর্যায়ে তারা খুব রাগ হয়ে যায়। একটা পর্যায়ে সামনে যিনি বসেছিলেন তিনি বেশ রাগ হয়ে যায় যে আমাদের এখানে নামিয়ে দেন। বলে এখানে নামিয়ে দিব কিভাবে, বলে আপনি নামিয়ে দেন, আমরা এখানে আমাদের লাশ নিয়ে চলে যাব। রাত্রে 1টার বেশি বাজে বাবু, আপনি কি বলছেন, এই লাশ নিয়ে আপনি কোথায় যাবেন? বলে যে আপনি নামিয়ে দেন, আমরা লাশ নিয়ে চলে যাব। তো উনি কি করলো, গাড়িটা থামল, এবং এত জোরে চিৎকার করছিলেন, সামনে যিনি বসেছিলেন তিনি এত জোরে চিৎকার করছিলেন যে তিনি আসলে গাড়ি থামাতে বাধ্য হন। আর খারাপ ব্যবহারের চরম লেভেল পর্যন্ত চলে গেছে। তিনি গাড়ি থামিয়ে দেন, ঠিক আছে আপনি আপনার লাশ নিয়ে চলে যান। কিন্তু সাথে সাথে এটাও ভয় পাচ্ছিল, দুটা লাশ, দুজন মানুষ, কোনো একটা বিপদ ঘটলে পুলিশের কেসের মধ্যে মামলায় পড়ে যাবে, ঝামেলা হতে পারে। তিনি নামিয়ে দেন দুইটা লাশ সহ দুইজন মানুষকে। এরকম কখনো হয়নি, দুইটা লাশ দুজন মানুষ এরকম কখনো হয়নি। তো দুইটা লাশ নিয়ে পুলিশের কোনো কাজে যেতে হয়েছে, কিন্তু দুটা লাশ নিয়ে দুইটা মানুষ এরকম কখনো হয়নি তার সাথে। তো তিনি ওই যিনি সামনে ছিলেন তিনি গাড়ি থেকে নেমে পেছন দিকে যান। তো তিনি কি করেন, গাড়ির দরজাটা খুলে পেছনে আসছেন, মানে পেছনে এসে উপর পিছনের ইয়াটা খুলে দিবেন, ব্যাগডালাটা খুলবেন গাড়ির লাশ নামানোর জন্য। তো তিনি দেখলেন একজন তো পেছনে চলে গেছে। তো তিনি লুকিং গ্লাস এত কিছু খেয়াল না করে, ওই জায়গাটা অন্ধকার পুরা, গাড়ির লাইট জ্বালিয়ে গাড়ির থেকে নামেন, এবং পেছন থেকে একটা গেল ট্রাক,
একটা ট্রাকও গেল, 2টা ট্রাকও গেল, আশপাশে কোনো একটা জায়গায় হয়তো যাচ্ছে। পরপর 2টা ট্রাক যাওয়ার পরে তিনি গাড়ি থেকে নামেন, কারণ ট্রাকগুলো যাচ্ছে, অত বড় রোড না, তো জায়গা কম ছিল। তো তিনি যখন নেমে দেখেন পেছনে, তো পিছনে যখন 2জন লোককে দেখলেন না, 2টা লাশ দেখলেন না, তখন তার অবস্থা খারাপ হয়ে গেল। তিনি ওই জায়গায় কান্নাকাটি শুরু করে দিলেন। এই 2টা লাশ 1 সেকেন্ডের মধ্যে তো লাশ নামানো সম্ভব না। নামিয়ে অন্ধকারে কোথায় যাবে? একটু আলো নাই, কোনো লাইট টাইট কিচ্ছু নাই, আলোই নাই। ওই জায়গাটা এমন অবস্থা, ওই জায়গায় কোনো আলো কিচ্ছু নাই। তাহলে এই 2টা লাশ নিয়ে ওনারা কোথায় গেল? উনি হতভম্ব অবস্থায় পড়ে গেলেন। 2টা লাশ নেই, 2টা মানুষ নেই। তাহলে লাশগুলো কোথায় গেল? তিনি কি করলেন? গাড়ি ঘুরালেন যে আমি এখন ব্যাক করি। উনি তার রবের, তার সৃষ্টিকর্তাকে ডাকছিলেন এবং যত মন্ত্র তিনি জানতেন, যতটুকু জানতেন ততটুকুই পড়ছিলেন। রাস্তার মাঝখানে হঠাৎ করে যতটুকু রাস্তা তিনি কাভার করেছেন, তারপরের রাস্তায় তিনি ব্যাক করতে গিয়ে দেখেন গাড়ি চলছে 2 ঘন্টা 3 ঘন্টা, গাড়ির রাস্তা শেষ হয় না। কারণ তিনি যতটুকু কভার করেছেন সেটা 3 ঘন্টা 3.5 ঘন্টা রাস্তা, কিন্তু অলরেডি ভোরবেলার দিকে 3:30 4টা বাজে, কিন্তু তিনি অর্ধেক রাস্তাও আসেননি। মানে যতটুকু কভার করেছেন ওইটার অর্ধেকও আসেননি। তাহলে তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি তিনি বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার হেডলাইটের সামনে, একদম হেডলাইট থেকে, তার গাড়ি থেকে হয়তো বা 150-200 গজ সামনে, তিনি দূর থেকে দেখতে পাচ্ছিলেন ডিপার মারার পরে যে দূরে 2টা লাশ রাস্তার মাঝখানে পড়া। এবার তিনি গাড়ি থেকে নামেন, কারণ ওই 2টা লাশ, পোড়া 2টা লাশ, হাত পা উঁচু হওয়া, পুড়ে গেছে লাশগুলো। হাত পা যে মানে কাপড় পেঁচানো, তো যে পেঁচানোর ভেতর থেকে হাত পা যে উঠে আছে সেটা তিনি পরিষ্কার দেখতে পেলেন। তো এটা তো এইভাবেই তিনি গাড়িতে নিয়েছিলেন, এভাবেই কষ্ট করে গাড়িতে উঠিয়েছেন। সেই লাশগুলো ওই রাস্তার উপরে পড়া দেখেছেন। পড়া দেখার পরে উনি তো ভয়, আর উনি নেমে সাথে সাথে গাড়িতে আবার দৌড় দিয়ে ব্যাক করে ওঠেন। ব্যাক করে গাড়ি স্টার্ট দিতে যাবেন, স্টার্ট হচ্ছে না। আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, শুধু 2টা লাশ পড়া, কোনো গাড়ি ঘোড়াও যাচ্ছে না। এবং উনি যে এতটুকু রাস্তা ব্যাক করলেন, কোনো গাড়ি ঘোড়া দেখেননি। অপোজিট সাইড থেকে তো কোনো গাড়ি ঘোড়া আসতে থাকবে, যেদিকে যাচ্ছে কলকাতা থেকে যেসব গাড়িগুলো আসে সেটা দিক দিয়ে যেতে পারে, কিন্তু এরকম কোনো গাড়ি ঘোড়ার কিচ্ছু সাইন তিনি পেলেন না। ওই মুহূর্তে তিনি দেখলেন ওই 2টা লাশ পড়া, এবং ভোর পর্যন্ত তিনি অপেক্ষা করার টার্গেট নিলেন, যেভাবে হোক গাড়িতে বসে থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করব। এরই মধ্যে 10 to 15 মিনিটসের মধ্যে তার গাড়িটা স্টার্ট হয়ে যায়। গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পর তিনি গাড়ি স্টার্ট দেন এবং যেদিকে মন চায় সেদিকে দৌড় দেন বলে গাড়িটা নিয়ে দৌড় দেন। গাড়িটার সামনে লাশকে ক্রস করে যাননি, তিনি গাড়ি ঘুরিয়ে পেছন দিকে রওনা দেন। পেছন দিয়ে রওনা দিয়ে দিতে গাড়ি চলতে থাকে তিনি ভোরবেলা যখন, মানে এইটা একটা ইনসিডেন্ট যেটা তিনি কখনো ভুলবেন না। তিনি যে জায়গাটা, যে শ্মশান ঘাটটায় যাচ্ছিলেন সেটা তিনি চেনেন, এটা তার চেনা জায়গার মধ্যে একটা, তিনি গেছেন বহুবার। তো তিনি টার্গেট করেন পেছনে যেহেতু যাচ্ছি, একবার শ্মশান ঘাটের ওই জায়গাটায় চলে যাই। ওই জায়গায় তো পরিচিত লোক আছে, ওই জায়গার পরিচিত পুরোহিত তার আছে, মানে ওই জায়গাটা তার পরিচিত, যে জায়গায় তিনি যাচ্ছিলেন ওই 2টা লাশ নিয়ে। তিনি ওখানে রওনা দিয়ে দিই। এখন তো এদিকে যেতে পারলাম না, যতদূর চাই, যতটুকু গাড়িতে তেল আছে। তো একটা পর্যায়ে তিনি যখন ওই শ্মশানের আশপাশে পৌঁছালেন, তিনি যেয়ে দেখেন যে 2টা লাশ সেখানে পুড়ছে। শ্মশান ঘাটের কাছে যাওয়ার পরে কিছু মানুষজন জড়ো হওয়া। তো উনি বললেন যে এইখানে 2টা লাশ পুড়ছে, এখানে আমার 2টা লাশ নিয়ে আসার কথা ছিল। এই লাশগুলো আমি পথিমধ্যে, উনি পুরোহিতকে জানালেন, আমি দেখলাম আমার গাড়ি থেকে লাশগুলো উধাও হয়ে গেছে, কোথায় গেছে আমি জানি না। এর মধ্যে আমি যখন আবার ব্যাক করতে গেছি, লাশগুলোকে আমি রাস্তার মাঝে পড়া পেয়েছি। এরকম আমার জীবনে কখনো ঘটেনি। আমি জাস্ট আমার সৃষ্টিকর্তার নাম নিয়ে রওনা দিয়েছি এই পাশে। তো উনি অনেকটা ভোরবেলা, বলতে হচ্ছে সকাল 6টা-7টার দিকে ওই শ্মশানের কাছে পৌঁছান এবং ওখানে যেয়ে দেখেন যে 2টো লাশ পুড়ছে। তখন ওখানে পুরোহিতকে জিজ্ঞেস করেন, যেখানে যে 2টা লাশ পোড়ানো হচ্ছে, এটা কি অ্যাক্সিডেন্টের লাশ কিনা? তখন তিনি বলেন, না তো, এটা তো আমাদের এলাকার 2টো লাশ আজকে এসছে সেখানে। এটা অনেক বড় শ্মশানঘাট বলে, এটা আমাদের এলাকার, এখানে তো কোনো অ্যাক্সিডেন্টের লাশ আসেনি। আর আমি তো জানি যে কার লাশ এসছে, সুতরাং অ্যাক্সিডেন্টের লাশ তো এখানে আসেনি। তো বলে, যেখানে আমার আজকে 2টো লাশ নিয়ে আসার কথা ছিল, সেই 2টো লাশ অ্যাক্সিডেন্টে পুড়ে গেছিল। তখন
তিনি মেলাতে পারছিলেন না আসলে এই সময়টাই তার থাকার কথা ছিল। গতকালকে তিনি যদি রওনা দিতেন ঠিক মতো, এই সময়টা তার থাকার কথা ছিল এবং এই সময়ই আসলে শেষকৃত্য সম্পন্ন করার কথা ছিল, কিন্তু তিনি হিসাব মিলাতে পারেননি। অনেকক্ষণ পরে তিনি থেকে রেস্ট নিয়ে সেই জায়গাটায় কিছুক্ষণ থেকে প্রায় 6-7 ঘন্টা থেকে একটা পর্যায়ে রেস্ট নিয়ে তাকে গাড়ি নিয়ে দিনের বেলায় ব্যাক করতে হয়েছে কলকাতাতে। তার ভাষ্যমতে এই প্রথম তিনি প্যারানর্মাল কিছু জিনিসের সম্মুখীন হলেন, যেখানে তার গাড়ি থেকে লাশই উধাও হয়ে গেছিল। এবার আসি 1998 সালের একটি ঘটনায়। এই ঘটনাটি বলতে যে তার নাকি হাত পা পর্যন্ত কাঁপছিল এবং বলেছেন যে তিনি এটা যাদের পরিবারের যাদেরকে বলেছেন তারা সবাই বেশ ভয় পেত। বাচ্চাদের বেশ পছন্দ ছিল ঘটনাটা, কারণ বাচ্চারা অনেকে শুনতে চেত। একটা পর্যায়ে তিনি ঘটনাটা বলা বন্ধ করে দিয়েছিলেন, কারণ গল্প বলতে বলতে এই ঘটনাটা তিনি খুব গিল্টি ফিল করতেন, কারণ এই ঘটনাটা তার সাথে একটা ছোট বাচ্চার সাথে ঘটে যায়। আসলে বাচ্চাটা বলতে জিনিসটা এরকম যে এটা ওনার শেষ ঘটনা এবং এটার পরে তিনি আর কখনো কিছুর সম্মুখীন হয়নি, কারণ তিনি একটা পুরোহিতের কাছ থেকে একটা জিনিস নিয়েছিলেন যেটা তার সাথে থাকার কারণে তিনি মনে করেন যে তার কাছে তিনি আর কিছু দেখেননি। আর এরপরে একটা সময় তিনি এই ব্যবসা বন্ধ করে দেন, সেটা তিনি কন্টিনিউ করেননি। তখন তিনি লাশ আনা নেওয়া, রোগী আনা নেওয়া করতেন এবং অনেক সময় অনেক ক্ষেত্রে যাত্রী টাকা দিতে না পারলেও দেখা যেত একটা সামান্য টাকার বিনিময়ে তিনি এই কাজগুলো করতেন। এটা তার ভাল লাগতো, এটা তার একটা নেশার মতো ছিল। তো 1999 থেকে 2000 সালের দিকের কথা, একটা বাচ্চা হাসপাতালে মারা যায় এবং সে হাসপাতাল থেকে মারা যাওয়ার পরে বাচ্চাটা আসলে ছিল কলকাতার বাইরে একটা হাসপাতালে এবং সেখানে তিনি উপস্থিত ছিলেন বিধায় তিনি ওই ট্রিপটা নেন। তো হাসপাতাল থেকে তার ওই বাচ্চাটার ছেলেটার বয়স হচ্ছে 9 বছর বয়স, ছেলেটা পানিতে পড়ে মারা গিয়েছিল। তিনি কোনো একটা কারণে সেই জায়গায় হয়তো বা কোনো একটা কারণে গিয়েছিলেন, এটা তার প্রপারলি তিনি ফাইজুল ইসলাম ভাইকে বলেননি। তো তিনি যেহেতু ওই জায়গায় কাজের জন্য গেছিলেন, এখানকার ওয়ার্ড বয়রা প্লাস ওই হাসপাতালের লোকজন তার পরিচিত ছিল। ওই যে ছেলেটা পানিতে পড়ে মারা গেছিল, ছেলেটা সকালবেলা এই ছেলেটার লাশ নিয়ে আসা হয় এবং লাশ নিয়ে আসার পরে ডাক্তাররা বলে যে ছেলেটা বেঁচে নাই। তো ছেলেটা লাশটাকে বাইরে রেখে কান্নাকাটি চলছিল, লাশের উপর দিয়ে একটা কাপড় দিয়ে কান্নাকাটি চলছিল। তখনও বাসায় বা এই হাসপাতালের বাইরে নেওয়ার প্রিপারেশন চলছে, তখনও নিয়ে আসা হয়নি। তো তিনি দেখেছেন ছেলেটার লাশটা, তিনি দেখেছেন। ওখানে লোকজন উপস্থিত, জনতার বেশ একটা ভিড় ছিল। এটা তখনকার সময় একটা লাশ দেখলে মানুষজন এরকমই ভিড় করতো আর কি। তো তিনি ওই লাশটা দেখেন এবং একটা পর্যায়ে যখন সব কাগজপত্র সম্পন্ন হয় হাসপাতালের সাথে, ওর বাবা মা যখন আত্মীয় স্বজন সহ এই লাশটাকে নেওয়ার পরিকল্পনা করছিল, তখন আসলে ওই হাসপাতালের ওয়ার্ড বয় দিয়ে তিনি ট্রিপটা নেন। কলকাতা থেকে প্রায় ওই যে জায়গার হাসপাতাল, কলকাতা শহরের বাইরের একটা হাসপাতাল, ছোট হাসপাতাল, সেখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরের একটা জায়গায় তিনি 150 কিলোমিটার দূরে, 200 না 150 কিলোমিটার দূরে একটা জায়গায় তিনি নিয়ে যেতে হবে তাকে, এবং এইটা বেশ ভালো একটা ভাড়ায় তিনি ঠিক করেন। তো গাড়িতে ওঠেন হচ্ছে এই যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চাটার চাচা ওঠে এবং বাচ্চাটার বাবা ওঠে পেছন দিয়ে। তো যাই হোক, গাড়িটার মধ্যে ওঠার পরে ওরাও আরেকটা গাড়ি ভাড়া করে তারা রওনা দিয়েছে। তাদের বাড়ি হচ্ছে ওই জায়গাতে। তারা এই জায়গায় এসে আসলে বেড়াতে এসেছিল, বাচ্চাটা পানিতে পড়ে গেছিল, সেটা হচ্ছে আসল ঘটনা। তো যাই হোক, পরে ওনারা যখন ফেরার পথে রাস্তার মাঝখানে যখন ওনাদের বাড়ি মানে বাচ্চা ছেলেটা যে মারা গেছে সেই ছেলেটার বাড়ি কাছাকাছি যখন চলে এসছেন তিনি, তখন তার কাছে মনে হচ্ছিল যে পেছনে তাকাই, আমি পেছনে লুকিং গ্লাসে ছেলেটার বাবাকে দেখতে পাচ্ছি না। তিনি একটা পর্যায়ে গাড়ি যেহেতু আস্তেই চালাচ্ছিলেন, তিনি লুকিং গ্লাসে না একটা হালকা করে পেছনে তাকান, ঘাটটা বাঁকা করে। তিনি দেখেন ছেলেটার বাবা মাথাটা হেলান দিয়ে গ্লাসের সাথে শুয়ে আছেন এবং যে লাশটা নিয়ে তিনি যাচ্ছিলেন সেই লাশটা মাথা উঁচু করে রেখেছে। মানে লাশটা এখানে একটা ফ্ল্যাট সারফেসের উপরে ছিল, গাড়িটার একটা স্ট্রেচারের উপরে ছিল, ওই স্ট্রেচার থেকে মাথাটা উঁচু করে রেখেছে ছেলেটা ফুলে ফেপে ছিল। এটা 9 বছর একটা বাচ্চা, বেশ ফোলা ছিল, তো হাত পা ফোলা ছিল এবং উপর দিয়ে খুব আহামরি কাপড় পেঁচানো হয়নি, জাস্ট একটা উপর দিয়ে কাপড় দেয়া। তার কাছে মনে হচ্ছিল যে সেটা মাথা উঁচু করা,
গাড়ি চালানো অবস্থায় জোরে একটা চিৎকার দেন এবং পাশেই অবস্থিত চাচাকে বলেন যে এই আপনারা দেখেছেন, পিছনে অবস্থা দেখেছেন, কি অবস্থা, ঘটনা কি? তিনি রিফিউজ করছিলেন যে আমি আর যাব না, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি কি দেখলাম এটা। তো তখন চাচা বলছে আপনি কি দেখেছেন? বলে যে আপনাদের লাশ উঠে বসে আছে, মাথা উঁচু করে বসে আছে। এটা আমি যেতে পারবো না বাবু, আমাকে মাফ করুন, আপনারা নেমে যান, আপনাদের লাশ নিয়ে আমি পারবো না যেতে। আমি দরকার হলে এখানে দাঁড়িয়ে থেকে আপনাদের গাড়ি ঠিক করে দিই, এই জায়গাটা এখনো গভীর রাত হয়নি, আপনাদেরকে গাড়ির ব্যবস্থা করে দিই, আপনারা চলে যান, আশপাশের দোকান খোলা। বলে কি বলছেন বাবু চাতা, আপনি কেন আমাদেরকে নামিয়ে দিবেন? আপনাকে আমাদের জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, আমাদের কি সমস্যা? তো উনি আবার গাড়ি থেকে নেমে পেছনে যে দেখে যে না, লাশ তো লাশের জায়গায় আছে, সেটার বাবা ঘুমোচ্ছে, ওই যে বাচ্চাটা মারা গেছে তার বাবা ঘুমোচ্ছে ওই সময়। তখন তাকে ডাক দেওয়া হয়, আপনি একটু জেগে থাকেন আর আপনি আমাদের সাথে জেগে থাকেন, কথা বলেন, তাহলে আমার যেতে সুবিধা হবে। অনেক রিকোয়েস্টের পর তিনি রাজি হন যে আচ্ছা ঠিক আছে আমি যাব। এবং প্রতিমধ্যে নামিয়ে দেওয়াটা খুবই খারাপ দেখা যায় এবং সারাটা রাতে তিনি এরকম তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে পুরাটা রাস্তায় গেছেন এবং রাত 2টার দিকে তাদের ডেস্টিনেশনে মানে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় তারা রাত 2টার মতো সময় নিয়ে পৌঁছান এবং পৌঁছানোর পর তিনি ওখানে মানে লাশকে নামানোর পর 1 সেকেন্ড দেরি করেন না, ওখান থেকে রওনা দিয়ে তিনি চলে যান তার এক বন্ধুর বাড়িতে, যেটা তো ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, কাছাকাছি ছিল। পরে বন্ধুর বাড়িতে যে সেখানে তিনি পরে রাত থেকে পরে সকালবেলা তিনি রওনা দেন। তো ছোট বাচ্চা নিয়ে এটা একটা ঘটনা তিনি সম্মুখীন হয়েছিলেন এবং বলেছেন যে এরকম একটা বাচ্চা লাশ নিয়ে যাওয়ার পর সেটা উঠে দাঁড়াবে না, আমার সাথেই কোনো সমস্যা ছিল নাকি লাশের সাথে কোনো সমস্যা ছিল, এই ব্যারাকলে তিনি পড়েছিলেন। থ্যাংক ইউ রাসেল ভাই, ফর ইনভাইটিং মি স্টুডিও। মূলত এটা আমার প্রথম ভূতে ফেমে আসা। আচ্ছা, আমার পরিচয়টা আমি দিচ্ছি, আমি সুমন, মালিবাগ চৌধুরীপাড়া থেকে এসেছি। জি। রাসেল ভাই, এই গল্পটা আমি কালেক্ট করেছি আমি 2018 ফেব্রুয়ারিতে আমি ইন্ডিয়ার দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলাম আমার অফিসের কলিগরা একসাথে। তো সেখানে মূলত আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন আমাদের কালিম্পংয়ে যাওয়ার কথা ছিল। তখন আমরা একটা জিপ ভাড়া নিই। তো জিপ ভাড়া নিয়ে আমরা রওনা দিই সকালের দিকেই। তো সকালে যাওয়ার পথে কালিম্পংটা অ্যাকচুয়ালি যারা ওখানে গিয়েছেন তারা ভালো জানেন যে ওটা কিন্তু মূলত পাহাড়ি একটা জায়গা, যেখানে এক পাশে হলো পাহাড়, আরেক পাশে মানে খাদ। সেখানে কিন্তু পাহাড়ি অনেক গাছ আছে এবং এক পাশটা যেটা বলতে পারেন অনেকটা জঙ্গল, ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে জঙ্গলের মতো দেখায়। সো ওখানে যাওয়ার পথে আমার আবার মূলত মানে গল্প কালেক্ট করার একটা ইচ্ছে সবসময় থাকে। সো আমাদের ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে এতদিন ধরে এই পথ ধরে গাড়ি চালান, আপনি কি কখনো এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছেন বা ভূত বা জিনের সম্মুখীন হয়েছেন কিনা? তো উনি বলেন যে হ্যাঁ, ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আপনার 2014 সালে, সেটা জানুয়ারির দিকে। তো আমরা সবাই উৎসুক হয়ে ঘটনাটা জানতে চাইলাম তার কাছে। তো উনি তখন গাড়ি চালাচ্ছিলেন, রানিং অন দ্য ওয়েতে ছিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। সো উনি শুরু করেন, উনি যেভাবে বলছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। উনি যেটা বললেন যে উনি দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রতিদিনের মতোই। তো সেদিনও উনি সেই একইভাবে গিয়েছিলেন। তো কালিম্পংয়ে যাওয়ার পরে ওনার ওখানে বেশ কিছু কাজ ছিল, কাজ শেষ করতে করতে ওনার একটু লেট হয়ে যায়। তো লেট হয়ে যাবার পর উনি ব্যাক করবেন এখন কালিম্পং থেকে দার্জিলিং সিটিতে। বাট যেটা হয় যে অন্যান্য দিনের থেকে সেদিন তার একটু লেট হয়ে যায়, তখন রাত আনুমানিক আপনার 10:30টার মতো হবে। তো একটু বলে রাখা ভালো যে আপনার দার্জিলিং সিটিতে যারা গেছেন বা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে রাতের বেলা, রাত 10টা মানে ওখানে অনেক রাত, তার ওখানে অলরেডি জনমানব শূন্য হয়ে যায় সেই জায়গাটা। সো উনি নর্মালি উনি ব্যাক করছেন তখন রাত 10:30টা। তো ব্যাক করতে করতে উনি পথের মধ্যে হঠাৎ করে উনি একটা জিনিস দেখতে পান যে পথের ধারে একটা মেয়েকে উনি দেখতে পান। মেয়েটা তাকে হাত দেখাচ্ছিল যে যাতে গাড়িটার তাকে
তাকে মানে সে ড্রপ নিতে যাচ্ছিল মানে গাড়ির কাছে। তো যখন সে মানে হাত দেখায়, সে মেয়েটাকে দেখে সে পুরোটি অবাক হয়ে যায়, কারণ এত রাতে এখানে কোনো মেয়ে থাকার কোনো সম্ভাবনাই নেই। কারণ যেহেতু ওখানে মানে রাত 8টার দিকেই মানুষ শূন্য হয়ে যায়, সো ওখানে কোনো মানুষ থাকার কথা না। তো উনি আরেকটা বিষয় জানতেন, যেই প্লেসটাতে মেয়েটা দাঁড়িয়ে হাত দেখিয়ে তার কাছে লিফট চাচ্ছে, সেটা মূলত একটা হন্টেড এরিয়া। কারণ এর আগেও ওখানে অনেক মানে যারা ওখানে জিপ চালায় তারা অনেকেই ওখানে অনেক মানে অশরীরী অনেক কিছুই দেখেছিল। তো উনি এটা মনে করে উনি আর গাড়ি থামানোর কথা মানে ভাবেনি। উনি সঙ্গে সঙ্গেই সেই জায়গাটি যত দ্রুত সম্ভব ওখানে অতিক্রম করার চেষ্টা করে। উনি জোরে গাড়ি চালানো শুরু করে এবং উনি এতটাই ভয় পেয়ে যান যে উনি পিছন ফিরেও তাকাতেও ভয় পান। উনি সঙ্গে সঙ্গে ওই জায়গাটি ত্যাগ করেন। তো যেতে যেতে মূলত তার কিছু দূর পরেই রাসেল ভাই একটা শ্মশান ঘাট পড়ে। তো শ্মশান ঘাটটা উনি যখনই অতিক্রম করতে যাবেন, অতিক্রম করে যান, তারপরে ওনার মানে গাড়িটা আর কেমন যেন একটু ভারী হয়ে যায়, মানে গাড়িটা আর চলছে না, এরকম একটা অবস্থা। উনি যতই এক্সেলেটার দাবাচ্ছেন, মানে এক্সেলেটার যতই চেষ্টা করছেন গাড়িটাকে আরও একটু স্পিড তোলার জন্য, বাট গাড়িটা মোটো আগের মতো আর রান করছে না, গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি হঠাৎ করে ওনার মাথার মধ্যে ওই জিনিসটা আসেনি যে এখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে। উনি ভাবলেন যে হয়তো বা গাড়ির ইঞ্জিনে বা গাড়ির টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এর জন্য হয়তো গাড়িটা স্লো হয়ে গেছে। তো উনি গাড়িটা চেক করার জন্য উনি গাড়ি থেকে নামেন। নেমে ওনার হাতে যে মোবাইলটা ছিল সেটা লাইট জ্বালিয়ে উনি গাড়ির ইঞ্জিন ইভেন চাকা চেক করা শুরু করেন। উনি যখন চেক করেন, উনি চেক করে কোনো প্রবলেম খুঁজে পান না। সো উনি যখন কোনো সমস্যা পান না, উনি আবার গাড়ির দিকে ব্যাক করেন। তো উনি যেই আপনার দরজাটা খুলতে যাবেন, তখনই মূলত যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে যায়, মানে যেটা ভয়াবহ ঘটনা ওনার হিসেবে, সেটা হলো যে উনি দেখতে পান যে গাড়ির পেছনের সিটে সেই মেয়েটি বসে আছে, যেই মেয়েটি কিছুক্ষণ আগে ওনার কাছে গাড়িতে লিফট চেয়েছিল। তো উনি ওটা দেখার পরে উনি মানে কয়েক সেকেন্ডের জন্য স্টার্ন হয়ে যান, যে উনি অ্যাকচুয়ালি কী করবেন উনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। কারণ যেহেতু এটা পাহাড়ি পথ আর তখন অলমোস্ট রাত 11টা থেকে 11:30 বাজে, সো ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষজন তো নেই। সো উনি তখন কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তো এক পর্যায়ে উনি ডিসাইড করেন যে উনি মানে গাড়িতেই চড়ে যাবেন। তো উনি আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে চড়ে বসেন। রাসেল ভাই, আমি আপনাকে আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মানে পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি বললেন যে ওখানে মানে পালানোর কোনো অপশন নেই, যেহেতু কোনো জায়গায় নেই। কারণ যারা জানেন পাহাড়ি রাস্তা, চারিদিকেই পাহাড় জঙ্গল, কোনো মানুষ অনেক দূর পর পর একটা বসতি আসছে, বাজারের মতো কোনো একটা জায়গা অনেক দূর পর আসছে। তো উনি সেটা ভেবে উনি, আর যেহেতু গাড়িটাই ওনার একটা সম্বল মানে আয় করা, ওটা ছেড়ে উনি যেতে পারছেন না ওখানে। সো উনি যা হবে ভাবলেন, আল্লাহর নাম নিয়ে কলমা পড়ে গাড়িতে উঠে গেলেন। উঠে গিয়ে উনি গাড়ি চালানো শুরু করলেন এবং গাড়ি খুব দ্রুত চালাতে শুরু করেন এবং সাথে উনি খুব জোরে জোরে কলমা পড়তে থাকেন। উনি যখন এই কথাটা বলছিলেন, উনি আসলে আমি ওনাকে দেখেছিলাম, ওনার পশম দাঁড়িয়ে গিয়েছিল সেখানে। তো যখন উনি যতই জোরে গাড়ি চালাতে থাকেন, বাট পথ যেন শেষ হচ্ছে না ওখানে। আর উনি তখন ধরেই নিয়েছিলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ রাত। সো উনি যখন যেতে থাকেন, যেতে যেতে হঠাৎ করে ওনার মনে হয় যে উনি একটু মানে পিছনটা দেখতে চাচ্ছেন যে এখনও সেই অশরীরীটা আছে কিনা। তো উনি রেয়ার ভিউ মিররে উনি দেখার চেষ্টা করেন, দেখেন যে মেয়েটা ওখানে এখনও বসে আছে। ইভেন তার ঠিক কয়েক সেকেন্ড পর মানে যেই মেয়েটা বসেছিল সেখানে, সে মেয়েটা বাতাসের মতো তার পাশে সিটে এসে বসে। আমি একটা কথা বলতে ভুলে গেছি রাসেল ভাই, মেয়েটা অ্যাকচুয়ালি দেখতে মানে উনি যেটা বলেছিলেন অবয়বটি সেটা মেয়েটা দেখতে ছিল আপনার সাদা একটা শাড়ি পরার মতো, পা দেখা যাচ্ছিল না। আর মেয়েটার বয়স হবে আনুমানিক 20 কি 21 বছর। আপনি বলছেন একটু ভাসমান, মানে অনেকটা ট্রান্সপারেন্ট টাইপের, মানে কোনো স্থির না, আর খুব দ্রুত মুভ করছিল ওনার কথা মতো। উনি যখন মেয়েটা সেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাশের সিটে এসে বসে, উনি দেখার পর উনি আরো ঘাবড়িয়ে যান, মানে উনি আরো ভয়ে কি করবেন না বুঝতে পারছেন না। উনি যত দ্রুত পারেন গাড়ি চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাসেল ভাই, আমরা তখন শুনে ভয় পেয়ে গিয়েছিলাম যে মেয়েটা সাডেনলি তার মাথা তার কাঁধে দিয়ে দেয়।
মানে এটা খুব আশ্চর্য ছিল ব্যাপার। খুবই হরর একটা মানে সেটাই। বিষয়টা। তো উনি যখন দেয় উনি মানে ভাবতেও পারছেন না যে এরকম একটা ঘটনা ওনার সাথে এই মুহূর্তে ঘটছে। উনি গাড়ি আরো জোরে চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন এবং চালাতে থাকেন গাড়ি। সে সময় তার যেটা মনে হচ্ছিল যে পথ যেন শেষ হচ্ছে না, মানে সে চাচ্ছে যে সামনে যদি কোনো একজনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে উনি নিজেকে একটু সেভ করতে পারবেন। বাট আল্লাহর রহমতে যেটা হয় যে উনি যেতে যেতে একটা সামনে বাজার পড়ে। তো বাজারে ফরচুনেটলি দুটো লোককে উনি দেখতে পান যারা হাত দেখিয়ে ওনাকে লিফট নিচ্ছেন। মূলত দার্জিলিংয়ে যারা গিয়েছে তারা জানে যে ওখানে দেখা যায় পথে পথে মানুষ হাত দেখিয়ে মানে গাড়ির লিফট নেয়, জি। নিয়ে ওরা নিজস্ব গন্তব্যে যেতে চায় আর কি। তো পরে যখন উনি যখন দুজনকে দেখলেন তখন তার সাহসটা ফিরে আসলো। ইভেন মানে সে অনেক মানে কি বলবো, তার জানে পানি চলে আসছে যদি বাংলা ভাষায় কথা বলি। তো তখন সে মানে সেই লোকগুলোকে মানে জানতে চাইলো তারা কোথায় যাবে। তারা বললো যে আমরা একটু সামনেই যাব। তখন তাদের যে লাগেজগুলো ছিল সেগুলো গাড়িতে উঠিয়ে তাদেরকে নিয়ে উঠলো। কিন্তু এই পর্যায়ে একটা কথা রাসেল ভাই, যে উনি সেই কথাটা ওনাদের সাথে প্যাসেঞ্জারের সাথে কিন্তু শেয়ার করেননি। হ্যাঁ, সেটা এক পর্যায়ে উনি গাড়িতে ওঠানোর পর ওদের সাথে গল্পে মেতে ওঠেন। তো গল্পে মেতে ওঠার পর উনি কিন্তু ওই বিষয়টা ভুলে যান, ওই যেই মানে অশরীরী যেটা ওনার গাড়িতে এসেছিলেন। উনি ওনাদের সাথে গল্প করতে করতে উনি চলতে থাকেন। চলার এক পর্যায়ে দেখা যায় যে সেই প্যাসেঞ্জারগুলো তাদের গন্তব্যে চলে আসে এবং তখন তারা সে ওনাকে ওখানে নামিয়ে দেওয়ার পরে তো ওনাদের লাগেজগুলো ছিল সেগুলো তিনি ওনাদেরকে বুঝিয়ে দিয়ে উনি আবার গাড়িতে চলে আসেন, আবার ড্রাইভ করতে শুরু করেন। ততক্ষণে ভুলে গেছিলেন? ততক্ষণে উনি কিন্তু পুরোটাই ভুলে গেছেন, উনি আর ওই বিষয় তার মাথায় নেই। তো চলতে চলতে হঠাৎ করে তার কি যেন মনে হয়, সে আবার সেই রিয়ার ভিউ মিররের দিকে আবার উনি দেখার পরে যেটা হয়, তিনি তখন অবাক হয়ে যান যে সেই অশরীরী আত্মাটি এখনো সেই ব্যাক সিটে বসে যাওয়ার পর ঠিক সে আবার কলমা পড়া শুরু করে এবং আবার জোরে গাড়ি চালানো শুরু করে। মূলত এখন উনি কিন্তু ওনার বাসার উদ্দেশ্যেই যাচ্ছেন, দার্জিলিংয়ে ওনার বাসা। তো যখন মানে আবার কলমা পড়তে থাকেন সে পর্যায়ে ঠিক আগের মুহূর্তে যেটা হয়েছিল যে সেই আত্মাটি আবার একইভাবে বাতাসের বেগে ঠিক ওনার পাশের সিটে চলে আসার পরে উনি সেটা দেখে আরও ভীতু হয়ে যান। তো পরবর্তীতে যেটা হয়, কিছুক্ষণ পরে উনি যেটা বললেন আমাকে, যে ঠিক ওনার কাছে এসে মানে পুরো বাতাসের মতো আত্মাটি মিশে যায়। পরে উনি কলমা পড়া বন্ধ করেন না, উনি পড়তে ঠিক অনেক কিছু দূর যাওয়ার পরে তার মানে বাসায় উনি ফিরে চলে আসেন। বাসায় আসার পরে উনি বিষয়টা মূলত কাউকে শেয়ার করেন না। বাসায় উনি ঢুকেই প্রথমে যেটা করেন, ওনার একটা ছোট বাচ্চা ছিল, তো উনি ছোট বাচ্চাটার কাছে প্রথমে যান, গিয়ে তাকে আদর করতে চায়। তো বাচ্চাটা মূলত তাকে দেখার পর থেকে মানে কাঁদতে থাকে। তো উনি ভেবেছিলেন এটা নর্মাল, বাট সে তাকে দেখার পরে মানে কাঁদা আর বন্ধ হয় না। তো উনি এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে এসে বলে, যেহেতু তুমি বাইরে থেকে আসছো, তুমি একটু হাত মুখ ধুয়ে না, আমি তোমাকে খাবার দিচ্ছি। তখন রাত বেশ আনুমানিক 12টা এরকম বেজে গেছে। তো উনি যথারীতি ওনার রুমে যান, মানে ফ্রেশ হয়ে রুমে চলে যাওয়ার পরে ওনার ওয়াইফ ওনাকে খাবার এনে দেন। বাট অ্যাকচুয়ালি ওইখানে থেকে আসার পরে ওনার শরীরটা কিন্তু রাসেল ভাই অনেক ভার হয়ে যায়, মানে উনি মানে নিজেকে একটু মানে অসুস্থ ফিল করতে শুরু করেন। তো ওনাকে খাবার দিলে উনি খাবারটা খেতে পারেন না। তো উনি মানে শুয়ে পড়েন। তো শুয়ে পড়ার পরে ওনার শরীর খুবই খারাপ, ঠান্ডায় উনি কাঁপছিলেন ওই সময়, মানে ওনার তখন অলমোস্ট তার বেশ জ্বর চলে আসে। তো এক পর্যায়ে উনি কি করেন, ওনার মাকে ডাকেন। ওনার মাকে বলেন যে, মা, আমার মানে বেশ ঠান্ডা লাগছে, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আমি কি করব? তখন তার মা বলেন যে, ঠিক আছে, আমি তোমাকে একটু মানে, তারপরে তার মা তার জন্য মানে কিছু গরম পানি নিয়ে আসে, ভাবে যে জ্বর যেহেতু আসে একটু গরম মানে পানি পট্টি দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে তারপরও তার মানে শরীরটা খুব একটা হয় না। তার মা তাকে বলে যে, তুমি ঘুমিয়ে পড়ো, এখন সকালে হতে হতে দেখবা যে জ্বর হয়তো চলে যাবে। তখন তার ওয়াইফ এবং তার মা তার যে যার রুমে চলে যায়। উনি তখন সেই সময় শুয়ে থাকেন, মানে ঘুমানোর চেষ্টা করেন, বাট ঘুমাতে যাচ্ছেন, বাট ঘুম আসছে না ওনার, মানে এত পরিমাণে খারাপ লাগছে। তো উনি তখন হঠাৎ করে সেই মানে ওনার সাথে কিছুক্ষণ আগে যে ঘটেছিল যে ঘটনাগুলো, ওগুলো মনে করা শুরু করেন। তো উনি মনে করেন যে তখন উনি ভাবেন যে হয়তোবা
সেই অসুরী যে আত্মাটি তার উপর ভর করেছে, এর জন্য তার মানে শরীরটা এত ভার হয়ে গেছে, বা মানে এত মানে তার এত মানে তার জ্বর আসছে বা তার শরীরে এরকম হচ্ছে। তো আমি আপনাকে বলেছিলাম রাসেল ভাই যে ওখানকার দার্জিলিং এর যারা মানুষ তারা কিন্তু এটা বিশ্বাস করে যে যদি কোনো ভূত পেট কারো উপর আসর করে, তাহলে যদি তারা গালিগালাজ করে সেই ভূত পেটটিকে, সে তাহলে তার শরীর ছেড়ে চলে যায়। এটা তারা বিশ্বাস করে ওখানকার মানুষরা। তো উনি যথারীতি মানে ওটাই ওই জিনিসটা করার চেষ্টা করেন। উনি হঠাৎ করেই মানে গালিগালাজ করা শুরু করেন। তিনি মনে করেন যে এটা বললে হয়তো ওনার কাছ থেকে ওই জিনিসটা হয়তো চলে যাবে। আচ্ছা। তো এক পর্যায়ে যেটা হয় যে উনি গালি করা শুরু করে কিছুক্ষণ পরেই একটা ঘটনা, অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়, যেটা হলো যে ওনাদের যে বাথরুম ছিল সেখান থেকে হঠাৎ করে একটা মেয়ের অদ্ভুত ধরনের কান্নার আওয়াজ তারা শুনতে পায়, খুব বিকট শব্দে। এই শব্দটা শুধু উনি না, ওনার বাসার সবাই শুনতে পান। তো সবাই যে যার রুম থেকে দৌড়ে চলে আসে। তো ওনারা প্রথমে বাথরুম থেকে যেহেতু শব্দটা আসছিল, তো ওরা বাথরুমে প্রথমে গিয়ে চেক করে যে কি হচ্ছে বাথরুমে কি সেখানে, মানে কি জিনিসটা কি। তো ওনারা বাথরুম খুলে দেখে যে বাথরুমে মানে কেউ নেই। তো ওনারা তারপরে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার ছেলের রুমে যায়। ছেলের রুমে গিয়ে দেখে যে ছেলে ওই সময় কিন্তু সে সেন্সলেস হয়ে গেছে, মানে সে শুয়ে আছে মেঝেতে। তো তারা অবাক হয়ে যায় যে মানে মানে বিষয়টা কি, মানে এরকম চিৎকার একটা সাউন্ড আসছে, বাট তার ছেলেও এখন মানে সেন্সলেস, কথা বলছে না। তো তারা সকাল হওয়া পর্যন্ত মূলত ওয়েট করে। তা যখন সকাল হয়ে যায় মানে ভোরবেলা, তখন তার তখন সেন্সটা ফিরে আসে। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে মানে তোমার কি হয়েছিল। তখন সে তাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা একটা হয়েছিল, এরপর থেকে আমি এখন মানে কিছুই জানি না রাতে আমি কখন হয়ে গেছে, কি হয়েছে। তো তারা তখন ঠিক করে যে তাকে তাদের এলাকার যে ইমাম সাহেব ছিলেন তাকে তার কাছে তারা নিয়ে যান। আচ্ছা। যখন তারা নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ওনাকে তখন জিজ্ঞেস করে যে মানে আপনার সাথে কি হয়েছিল গত রাতে। তো উনি পুরো ঘটনাটাই শেয়ার করেন তখন। হ্যাঁ, জি, ওনার সাথে যে ঘটনাগুলো হয়েছে। তো ইমাম সাহেব পুরো ঘটনাটা শোনার পরে উনি মানে ওনাদেরকে যেটা বলেন যে ওনার অ্যাকচুয়ালি ওনার সাথে মানে যে জিনিসটা এসেছিল সেই জিনিসটা খুব একটা মানে ভালো জিনিস ছিল না, সে তার বড় একটা ক্ষতি করে ফেলতে পারতো। তো আল্লাহ তাকে মানে সেভ করেছেন ওনার ভাষা অনুযায়ী। তো উনি তারপরে ওনাকে মানে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পানি পোড়া, তেল পরা পরিয়ে ওনাকে বলেন যে এখন উনি যাতে বাসায় নিয়ে যায় তাকে। উনি রাসেল ভাই যেটা হচ্ছে যে উনি তারপরে বাসায় তার ফ্যামিলি তাকে নিয়ে যায়। তো উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে নিজের শরীর মানে নিজে যে হেঁটে যাবে এই শক্তিটা তার ছিল না। তাকে নিয়ে যাওয়ার পরে বাসায় উনি যাওয়ার পরে উনি তখনও অসুস্থ। উনি অলমোস্ট আমাকে যেটা বলেছিলেন যে 20 দিন উনি বিছানা থেকে উঠতে পারেননি, এতটাই অসুস্থ ছিলেন। এরপরে তো 20 দিন পরে উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। তা এক পর্যায়ে যেটা হয় যে উনি মানে পুরোপুরি সুস্থ হয়ে যান। তখন উনি মানে মানে আবার তার জিপ মানে গাড়ি চালানো শুরু করেন। অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি এই গাড়িটি তার সম্বল, কারণ গাড়ি না চালালে তো সংসার চলবে না, এটা একটা ওনার ছিল। তো উনি এখনো সেই পথ দিয়েই মানে চলাচল করেন এবং এরপরও নাকি উনি অনেক কিছুই মানে দেখেছেন ওই জায়গায়, যে জায়গাটা। আর যে জায়গাটা মূলত রাসেল ভাই ঘটনাটা ঘটেছিল ওটা কিন্তু একটা হন্টেড, মানে ওখানে এলাকার লোকজন যারা বলে তারা বলে যে ওখানে অনেক মানুষদেরকে মেরে ফেলে দেওয়া হতো, মানে ওটা একটা জঙ্গলের মতো ছিল পাহাড়ের পাশে। সো যার জন্যই ওই এলাকাটায় মানে কেউ নর্মালি মানে মানে একা কেউ যেত না। সো তখন উনি সেই গাড়ি চালানো তো শুরু করে দিলেন। তো এরপর থেকে উনি, যেটা আমি অফিয়ার আপনাকে বলেছিলাম যে উনি মানে এরপর থেকে উনি যখনই কোনো একা মানে যেতে শুরু করেন তখন উনি মানে সিগারেট খাওয়া শুরু করে দেন। আমি আবার জিজ্ঞেস করেছিলাম যে কেন আপনি সিগারেট কেন মানে মানে খাচ্ছেন। উনি বলেন যে আসলে উনি বিশ্বাস করেন এটা যে মানে আগুন জাতীয় জিনিসকে এই ধরনের মানে ভূত পেতরা ভয় পেয়ে থাকে, এগুলো দেখলে তারা আসবে না। তো এখনো ওনার নাকি মানে যখনই ওই জোনটা দিয়ে যায়, হন্টেড প্লেসটা দিয়ে যায়, আছেন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা রাসেল ভাই আমি শেয়ার করব, যে আমাকে এই ঘটনাটি দিয়েছে সে আমার ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট, ওর নামও রাসেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল সায়েন্স থেকে লেখাপড়া করেছে। তো ওর বাড়ি হচ্ছে রাসেল ভাই টাঙ্গাইল। ও টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি গ্রাম এবং ওর বাড়ির পাশেরই এই ঘটনাটা। তো রাসেল ভাই ঘটনাটি ঘটে হচ্ছে 2005 সালে। ওই গ্রামে সুলতান নামক একজন ব্যক্তি ছিলেন, উনি থাকতেন সৌদি আরবে।
তো সৌদি আরবে উনি বেসিক্যালি যে কনস্ট্রাকশনের কাজটা করতেন আর কি, ওখানে লেবার হিসেবে কাজ করতেন। তো ওখানে হঠাৎ একদিন খবর আসে যে সুলতান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো মারা যাওয়ার কারণটা যখন অনুসন্ধান করা হয় তখন বোঝা যায় যে এই কনস্ট্রাকশন একটা নতুন একটা বিল্ডিং এর কাজ মাত্র শুরু হয়েছে একটা জায়গায়। তখন যখন ওখানে গর্ত করা হয়েছিল, মানে এই মেশিন দিয়ে যখন গর্ত করা হয়, তখন উনি ওই গর্তের মধ্যে নেমেছিল। ওই যে আপনার গর্তের মধ্যে নেমে ওই যে বিভিন্ন রড গুলো জয়েন্ট করায় না, মানে তার দিয়ে বেঁধে বেঁধে ওই কাজটা উনি করছিলেন। তো ওই গর্তটা ছিল অনেক উপরে, মানে গর্তটা গভীর ছিল, এবং উপরে যখন গর্ত করা হয়েছে আশেপাশে কিছু পাথর টাথর ছিল আর কি। আচ্ছা। তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই একটা পাথর নাকি গড়িয়ে এসে, মানে হয়তো ওখান থেকে গড়িয়ে আসার কথাও না, গড়িয়ে এসে একদম সরাসরি নিচে সুলতানের মাথার উপরে পড়ে এবং উনি মানে স্পট ডেড হয়ে যায়। আসলে ভাই যখন অত মানে মানে উঁচু থেকে এবং এত ভারী একটা পাথর ওনার মাথার উপর পড়েছে, স্বাভাবিকভাবে মাথার যে কি অবস্থা হতে পারে এটা তো আমরা কল্পনাই করতে পারছি। রাসেল ভাই ওনার লাশ 3 থেকে 4 মাস পর বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার পর এখন যখন আসে তার গ্রামের বাড়িতে, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে আসার পরে সবাই মোটামুটি মানে জানাজা পরে দ্রুত কবর দিতে হবে, কারণ সে মনে করেন যে ইসের থেকে আপনার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আবার টাঙ্গাইল পর্যন্ত লাশ নিয়ে আসা এটা দীর্ঘ সময়ের ব্যাপার, কারণ ওই সময় ফ্রোজেন ছিল, তারপর এখানে নিয়ে আসা লাশটায় পচন ধরে যেতে পারে, এই জন্য দ্রুত সেটা দাফন কাফনের ব্যবস্থা করতে। সবাই বলেছিল যে এটা যেন কফিন সহকারেই দাফন করা হয়, কিন্তু এখন পরিবারের সদস্যদের একটা হয় যে আমরা শেষ দেখা দেখব। সবাই বলে যে আসলে মাথার অবস্থা এমন হয়ে গেছে যেটা আসলে দেখার উপযোগী নাই, বলে না তাও দেখব, কারণ মনের একটা ব্যাপার তো আছেই, যে একটা হৃদয়ের একটা আকুতি সন্তুষ্টির একটা ব্যাপার আছে। সবার নিষেধ সত্ত্বেও পরিবারের মানে লোকদের মানে পীড়াপিড়িতে শেষ পর্যন্ত কফিনটা রাসেল ভাই খোলা হয়। খোলার পর যখন রাসেল ভাই মাথাটা করা হয় তখন মানে যারা দেখেছে সবাই ভয় পেয়ে গেছে। তো অলমোস্ট মাথা আসলে ছিলই না, মানে এত ভারী পাথর পড়ার পর ছিলই না। তো যাই হোক রাসেল ভাই কবরটা ওনার কবর দেয়া হয়, ওই দড়িচন্দ্রবাড়ি গ্রামে ওনার কবর দেয়া হয়। তো কবর দেওয়ার মোটামুটি 3 থেকে 4 দিন পর থেকে শুরু হয় রাসেল ভাই ঘটনা। আচ্ছা। প্রথম ঘটনাটি ঘটে ওই সুলতানের বাবার সাথে। উনি রাতের বেলা এশার নামাজ পড়ে ফিরছিলেন। তো এশার নামাজ পড়ে ফেরার সময় মসজিদ থেকে ওই সুলতানদের যে বাড়ির মাঝখানে যে কবরস্থানটি রয়েছে সেই কবরস্থানে সুলতানকে দাফন করা হয়েছিল। তো ওনার বাবা রাতে একা একাই হেঁটে হেঁটে আসছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কে যেন রাস্তার পাশ থেকে ওনাকে ঢিল মারছে। উনি চিন্তা করছে এত রাতের বেলায় ঢিল মারে কে। তো উনি খুব মানে বিরক্ত হয়েছেন প্রথম দিকে। আচ্ছা। এইরকম দুষ্টামি, আমি একটা মুরব্বী মানুষ রাতের বেলা এই ধরনের দুষ্টামি করার কোনো মানে হয়? তখন উনি রাগ করে বলেন এই কে ঢিল মারে কে। তখন দেখে যে ওই একটা গাছের পাশে, রাস্তার ওই পাশে গোরস্থানটা মানে কবরস্থানটা যে পাশে, একটা গাছের পাশে একটা লম্বা ছায়া মূর্তি দেখা যাচ্ছে। তো উনি স্পষ্ট বুঝতে পারছেন ছায়া মূর্তিটাই ঢিল মেরেছে। তো উনি খুব মানে রাগ করেন, মানে রাগ হয় ওনার যে কে এই দুষ্টামি করছে, একটু দেখে আসি। আচ্ছা। তখন গ্রামের চিন্তা করে, গ্রামে তো অনেক লম্বা লম্বা ছেলে পেলে আছে আর কি, মনে হয় এই দুষ্টামিটা শুরু করেছে আর কি। কারণ ওই ছেলে পেলের দুষ্টামি করলে গ্রামের মুরব্বীরা অনেক সময় সালিশ টালিশ ডেকে তাদেরকে একটু সাহায্য করেন, তো মনে করছে রাতের বেলা হয়তো বা এই আমাকে ইচ্ছা করে বিরক্ত করছে আর কি। তো উনি রাসেল ভাই কাছে যান সাহস করে, কে উনি গিয়ে দেখেন রাসেল ভাই ওই লম্বা যে ব্যক্তিটা ওটা আর কেউ নয়, তার ছেলে সুলতান। উনি ওটা দেখেই তো ওইখানে সেন্সলেস হয়ে গেছেন। এখন যখন এশার নামাজ পরে যখন আরো কিছু লোক আরেকটু দেরিতে আসছেন, তখন দেখে কি ব্যাপার, রাস্তার ওই পাশে সাদা পাঞ্জাবি পরা কিছু একটা পড়ে আছে মনে হয়, কাছে গিয়ে দেখে সুলতানের বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তারা সবাই ধরাধরি করে নিয়ে আসেন। নিয়ে আসার পরে বাড়িতে আসার পরে যখন বলা হয় যে কি হয়েছিল, উনি সবাইকে খুলে বলেন যে আমি তো এই সুলতানকে দেখেছি, যে এই অবস্থা। এখন বলছে আপনি হয়তো মনের ভুল টুল দেখতে পারেন, সবাই এইরকম বিষয়টাই বলেছে আর কি। রাসেল ভাই এর পরের দিন যে ঘটনাটা হয় সেটা হলো ওই গ্রামের ওখান থেকে কিছু লোকজন থাকে না, অনেক দূরে কাজ করে, তো ওই সাইকেল চালিয়ে যায়, সাইকেল চালিয়ে আসে। তো তেমনই একজন ব্যক্তি রাতের বেলা এসে আমাদের পরে 10টা সাড়ে 10টার দিকে, কারণ গ্রামে তো 10:30 মানে অনেক রাত আর কি। তো
উনি সাইকেল চালিয়ে আসছিলেন, হঠাৎ মানে একটা রানিং সাইকেল হঠাৎ করে থেমে যায়। মানে একটা রানিং সাইকেল হঠাৎ মনে হচ্ছে কে যেন খপ করে ধরে ফেলছে সাইকেলটা, এবং এই গতি জড়তার কারণে উনি সাইকেল থেকে মানে সাইকেল জায়গায় আছে, কিন্তু উনি মানে 10-15 হাত দূরে ছিটকে পড়ে যান। ছিটকে পড়ে গিয়ে ওনার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত লাগে, এবং উনি ছিটকে পড়ে যাওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন, দেখেন সাইকেলের পাশে একটা লম্বা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তো উনি আর ওই ছায়ামূর্তিটাকে এইটা আর উনি অ্যানালাইসিস করতে চান নাই, উনি তো পরিমরি করে দৌড় চিৎকার করতে করতে। এখন রাসেল ভাই যখন দ্বিতীয়বার এই ঘটনাটি ঘটে, তখন গ্রামবাসী চিন্তা করলো যে এটাও হয়তোবা তার মনের ভুল, বা অন্য কারণে হয়তোবা রাতের বেলা রাস্তায়, যেহেতু মাটির রাস্তা, কোনো কারণে হয়তোবা কোনো একটা জায়গায় উঁচু থাকতে পারে, সাইকেলটা হঠাৎ করে থেমে গেছে, পড়ে গেছে, এটা হতেই পারে, এরকমই সবাই চিন্তা করেছে এবং তাকে সান্ত্বনা দিচ্ছে। যে বলে যে আমি এরকম ছায়ামূর্তি দেখেছি, ও কবরস্থানে গেছে, কেউ সহজে বিশ্বাস করে না। থার্ড ঘটনা রাসেল ভাই, তখন এবার আর সাইকেল নয়, এবার মোটর সাইকেল। প্রায় ওই মাটির রাস্তাতেই, গতিটা স্বভাবত স্লো থাকে, কিন্তু মাটির রাস্তাটা আসলে সমান ছিল, কিন্তু মানে বেশ প্লেন রাস্তা ছিল মাটির রাস্তাটা। তো একটা মোটর সাইকেল আসতেছিল রাতের বেলা, এটাও রাসেল ভাই রাত 11টা থেকে 12টার মধ্যে এরকম একটা সময়। তো রাসেল ভাই যখন ওই কবরস্থানটা ঠিক পার হয়েছে, তখন মানে ওটাও একই ঘটনা, হঠাৎ করে মনে হচ্ছে এই গতির মোটরসাইকেলকে হঠাৎ করে কে যেন খপ করে চেপে ধরেছে। আচ্ছা। এবং মোটরসাইকেলে 2জন ব্যক্তি ছিল, 2জন ব্যক্তি দেখেছে সামনে একটা ছায়ামূর্তি, এবং যখনই ছায়ামূর্তি দেখেছে তখনই কিন্তু রাসেল ভাই হঠাৎ করে মোটরসাইকেলটা থেমে গেছে, এবং ওরা 2জনই সাইকেল থেকে মানে মোটরসাইকেল থেকে পড়ে যান। পড়ে যাওয়ার পরে তাদেরও শরীরে হয়, মানে খুব মানে তারা আহত হন আর কি। এখানে রাসেল ভাই একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো যখন রাসেল ভাই ওই যে মোটরসাইকেল আঘাতটা লেগেছে, হঠাৎ করে থেমে গেছে, যখন পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, মোটরসাইকেলের চাকাটা মনে হচ্ছে বাংলা 4 এবং ইংরেজি 8 লিখলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। মানে এত জোরে আঘাত লেগেছে যে আমরা অনেক সময় দেখি না যে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে বাইসাইকেল বা রিক্সা এরকম কিন্তু বেশি আঘাত লাগলে এরকম ইংরেজি 4 মানে বাংলা 4 বা ইংরেজি 8-এর মতো হয়ে যায়। কিন্তু খেয়াল করবেন আপনারা, লিসেনাররা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন আর কি। তোমার আসলে একটা ফাঁকা জায়গা, তারা চিন্তা করলো এই জায়গায় কোনো এরকম কোনো বাধা নাই, কিচ্ছু নাই, এত জোরে আঘাতটা লাগলো কিসে? তখন রাসেল ভাই বুঝতে পারে যে আসলে এটা আর কিছুই না, ওই যে একটা ছায়ামূর্তি। এবং যেহেতু সুলতানের বাবা প্রথম সাহস করে দেখেছিল ওই ছায়ামূর্তিটা সুলতানের ছায়ামূর্তি, তখন তারা মানে সবাই বুঝতে পারে যে এখন এই রাস্তাটা খুবই মারাত্মক, এদিকে রাত্রেবেলা এইভাবে আর হাঁটা যাবে না। রাসেল ভাই এখন একটা সমাধান কি? এরকম দেখা যায় রাতের বেলা কেউ মানে কিছু দেখুক আর না দেখুক, ক্ষতি হোক না হোক, গভীর রাতে হেঁটে গেলেই ওই গোরস্থানের পাশে একটা ছায়ামূর্তি তারা দেখতো। এতে করে একটা উপকার হয় রাসেল ভাই গ্রামে, সেটা হলো গ্রামে প্রচুর চুরি ডাকাতি হতো, বিশেষ করে রাতের বেলা। ওই যে কারো কাঁঠাল চুরি, কারো কলার কাঁদি চুরি, কারো মুরগি চুরি, এই চোর সম্প্রদায়ের আনাগোনা একদম বন্ধ হয়ে যায়, এই একটা উপকার হয়। এবং সেই সাথে মানে গ্রামে লোকজনের রাতের বেলা রাসেল ভাই বেরোতে পারতো না, তখন এই সমাধানের জন্য একজন আলেমের শরণাপন্ন হওয়া হয়। তো আলেম বহু চিন্তা ভাবনা করে উনি বলেন যে আসলে সুলতানের লাশটা যখন এখানে আসছে, তখন ঠিক যেই প্রক্রিয়াতে তাকে মানে দাফন কাফন করার কথা ছিল, এমনকি জানাজাটাও তার ঠিকঠাক মতো হয় নাই। যিনি জানাজা পড়িয়েছেন উনি জানাজার ভালো করে পড়ানোর নিয়মই জানেন না, অথচ এই লোককে দিয়ে জানাজা পড়ানো হয়েছে। তখন এখন সমাধান কি? খবর তো হয়ে গেছে। তখন বলেছে সমাধান হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা গায়েবানা জানাজা পড়ে দেন। সে তো জানাজা তো হয়েই গেছে, একবার খবর হয়ে গেছে, আপনারা সবাই মিলে একজন ভালো আলেমকে ডেকে নিয়ে গায়েবানা জানাজা পড়িয়ে দেন। তখন রাসেল ভাই ওই একজন ভালো আলেমকে নিয়ে এসে তখন সুলতানের রুহের উদ্দেশ্যে নতুন করে একটা গায়েবানা জানাজা পড়ানো হয়। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই এই 2005 সালের পর থেকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো ঘটনা মানে সুলতান কেন্দ্রিক ওইখানে এমনি টুকিটাকি ঘটনা এমনিতেও ঘটতেই পারে গ্রামে, বাট ওই যে ঘটনাটা শুরু হয়েছিল ওটা কিন্তু রাসেল ভাই স্টিল নাও এখন পর্যন্ত আর ঘটেনি আর কি। এটাই ছিল রাসেল ভাই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আমাকে পুনরায় ঘটনা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে রিপন, আমি এসেছি লালমিয়ার থেকে। রাসেল ভাই এখন যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আজ থেকে প্রায়
15 বছর আগের একটা ঘটনা। তো ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো জহির। আর জহির ভাইয়ের বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। তো রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটেছিল বছর 15 আগে। তো জহির ভাই তার বড় চাচার কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন। ওনার বড় চাচা গ্রামের মাতব্বর গোছের মানুষ, ওনাকে অনেক কিছুই আসলে এলাকার সমাধান করতে হয়। তো জহির ভাইয়ের চাচার প্রতিবেশী ছিলেন হচ্ছে মোখলেস মিয়া। মোখলেস মিয়া সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু হঠাৎ করে ওনার বাড়িতে বিচিত্র সব কাণ্ড কারখানা ঘটতে শুরু করে। কোনো কারণ ছাড়াই বাড়ির হাঁস মুরগি প্রতিদিন একটা একটা করে মরতে শুরু করে। মরা মুরগিগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু মনে হতো যে যেন শরীর থেকে কেউ সব রক্ত শুষে নিয়েছে সেই হাঁস মুরগিগুলোর। তো এরপরে দেখা দেয় আরও অদ্ভুত সমস্যা। মোখলেস মিয়ার বউ যখন চুলায় ভাত বসাতেন, কিছুক্ষণ পর হাঁড়ি খুলে দেখতেন ভাতের ভিতরে ছোট ছোট পাথরের টুকরো আর মানুষের নখ পড়ে আছে। তো প্রথম তারা ভেবেছিল গ্রামের কেউ হয়তো শত্রুতা করে এগুলো করতেছে। হয়তোবা ভাত বসায় দিয়ে যখন তিনি কলের পাড়ে যান বা সবজি হলো কাটাকাটি করেন, হয়তোবা সেই সময় গ্রামের কেউ শত্রুতা করে, তাদের আসলে ওই ভাতের মধ্যে এই ধরনের কোনো কিছু হয়তোবা দিয়ে যায়। তো প্রথমে তারা এটা ভেবেছিলেন যে হয়তো কেউ শত্রুতামি করে চুপিসারে করতেছে, কিন্তু বাড়ির তো চতুর্পাশে এমনভাবে তাদের করা যে ঘেরা, যে ভিতরে এসে একটা জিনিস দিয়ে যাবে অথচ তারা টের পাবে না, এটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু তারপরও যেহেতু এটা তারা আসলে বুঝতে পারতেছিল না যে কেন এভাবে এরকম হচ্ছে, তো তারা এটা ভেবে নিয়েছিল যে কেউ শত্রুতা করতেছে। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো রাসেল ভাই, মোখলেস মিয়ার 10 বছরের ছেলেটা রাতে ঘুমানোর সময় হঠাৎ করে অদ্ভুত একটা ভাষায় কথা বলতে শুরু করে, যে ভাষাটা আসলে বাড়িতে কেউ বলে না, বা এলাকায় আসলে ওই ধরনের ভাষা কেউ জানেও না। তো তার কথা বলা দেখে মনে হতো যে সে কোনো বয়স্ক লোক এবং বয়স্ক লোকের মতো সে কথা বলছে। তো জহির ভাইয়ের চাচাই একদিন ওনার বাড়িতে গিয়ে দেখলেন যে উঠানের ঠিক মাঝখানে একটা মাটির ছোট্ট পাত্র অর্ধেক পোতা রয়েছে, যার মুখটা লাল কাপড়ে বাঁধা। তো জহির ভাইয়ের চাচা যখন ওই লাল কাপড়ে বাঁধা মাটির পাত্র দেখলেন, ওনার অভিজ্ঞ চোখ বুঝতে পারলো এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। তিনি মোখলেস মিয়াকে বললেন, পাত্রটা এখনই হাত দিয়েন না ধরতে। তো চাচা গ্রামে যেহেতু একজন জানাশোনা গুণী এবং কবি ব্যক্তি, এবং তিনি মোটামুটি অনেক মানুষকে চিনেন জানেন, তো তিনি তার পরিচিত একজন কবিরাজকে খবর দিলেন। কবিরাজ আসার আগেই একটা বীভৎস কাণ্ড ঘটে গেল। হঠাৎ করেই মোখলেস মিয়ার বউ বা স্ত্রী উঠানে এসে চিৎকার করে মাটিতে পড়ে গেলেন। ওনার শরীরটা অস্বাভাবিকভাবে ধনুকের মধ্যে বেঁকে যাচ্ছিল। তো উপস্থিত সবাই দেখলেন ওনার গায়ের চামড়ার নিচে কিছু একটা যেন জ্যান্ত সাপের মতো দ্রুত নড়াচড়া করতেছে। মুখ দিয়ে ওনার সাদা ফেনা বের হতে লাগলো এবং তিনি গোঙানি গলায় বলতে লাগলেন, পাত্রটা সরালে তোমাদের কারোই রক্ষা নেই, এটা আমার রাজস্ব। এইভাবে তিনি বলতে লাগলেন মোখলেস মিয়ার বউ। তো কবিরাজ আসার পর তিনি উঠানে কয়েকটা মন্ত্র পড়ে সরিষা ছিটিয়ে দিলেন, এবং সরিষা ছিটানোর সাথে সাথে মোখলেস মিয়ার স্ত্রী শান্ত হয়ে গেলেন। তো কিন্তু মাটির ওই পাত্রটা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। কবিরাজ তখন গর্ত খুঁড়ে পাত্রটা বের করলেন এবং পাত্রের ভিতরে পাওয়া গেল একটু আগে মরার মতো পড়ে থাকা একটা কালো বিড়ালের মাথা, কিছু মানুষের চুল আর একটা ছোট্ট তামার পাত্র যাতে মোখলেস মিয়ার নাম খোদাই করা ছিল। তো কবিরাজ জানালেন যে এটা কোনো সাধারণ শত্রুতা নয়, এটা খুব শক্তিশালী কুফরি কালাম বা কালো জাদু। মোখলেস মিয়ার উন্নতি দেখে গ্রামের কেউ একজন তাকে তান্ত্রিক দিয়ে এই কাজ করিয়েছে। তো কবিরাজ বললেন যে এই জাদুর শিকড় অনেক গভীরে, শুধু পাত্র সরাইলে হবে না,
বাড়ির চারপাশটা আগে বন্ধ করতে হবে, নইলে সেই অশুভ শক্তিগুলো দেখা যায় যে মুখলেস মিয়ার প্রাণও নিতে পারে। তো সেদিন রাতে জহির ভাইয়ের চাচা আর কবিরাজ মিলে বাড়ির উঠানে বসে পাহারা দিচ্ছিলেন এবং মাঝরাতে হঠাৎ বাড়ির পেছনে বড় গাব গাছটা থেকে একটা বিকট শব্দ আসে, মনে হয় যে একটা ডাল ভেঙে পড়তেছে, এরকম একটা শব্দ। তো যদিও কোনো আসলে বাতাস ছিল না যে বাতাসে ভেঙে পড়বে, হঠাৎ দেখা গেল যে সেটা ভেঙে গেছে এবং সেই সাথে সাথে একটা বিশাল আকৃতির কালো কুকুর বাড়ির দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করতেছে। কিন্তু কবিরাজের দেয়া সীমানা বন্ধের কারণে তিনি আসলে মন্ত্র ফুঁকে বাড়িটা বন্ধ করে দেওয়ার কারণে সেই কুকুরটা ভিতরে ঢুকতে পারতেছিল না। সে বাইরে দাঁড়িয়ে আগুনের মতো লাল চোখ করে তাকিয়ে গো গো শব্দ করতেছে, কুকুর যেরকম শব্দ করে সেরকম। তো কবিরাজ তখন একটা লোহার শলাকা আগুন গরম করে ওই তামার পাতের উপর রাখলেন। তার সাথে সাথে গ্রামের উত্তর পাড়ার এক জরাজীর্ণ বাড়ি থেকে একজনের গণবিদারী চিৎকার শোনা গেল। মনে হলো যে জাদুর পাল্টা প্রতিক্রিয়ার রেদ সরাসরি ওই তান্ত্রিকের উপর গিয়ে পড়েছে। তো সেই রাতে মুখলেস মিয়ার বাড়ির পরিবেশ এতটাই ভারী হয়ে উঠেছিল যে জহির ভাইয়ের চাচা মনে হচ্ছিল যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো জহির ভাইয়ের চাচা দেখলেন যে কবিরাজ যখন লোহার তপ্ত শলাকা দিয়ে তামার পাটটা পুড়তেছেন, তখন মুখলেস মিয়ার বাড়ির পরিবেশ একদম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সেই কালো কুকুরটা দেয়ালের ওপাশ থেকে মানে গো গো শব্দ করেই যাচ্ছে। কবিরাজ ঘামাচ্ছিলেন। তিনি বললেন যে শত্রু যে আসলে কে করেছে বা এই কাজটা কে করেছে তা বোঝা গেছে। যে এই কাজটা করেছে সে এইমাত্র তার নিজের জাদুর কবলে পড়েছে। তো পরের দিন সকালে জানা গেল গ্রামের উত্তর পাড়ার এক কোণে থাকা এক লোক যাকে সবাই রহমত তান্ত্রিক বলে ডাকতো, সেই রাতে সে নিজের ঘরে রহস্যময়ভাবে দগ্ধ হয়েছে, বলতে তার শরীর পুড়ে গিয়েছে। অথচ এলাকাবাসী জানায় যে ওই ঘরের মধ্যে কোনো আগুনের কোনো অস্তিত্বই ছিল না। তো সবাই যখন রহমত তান্ত্রিকের বাড়িতে ভিড় করছে, তখন জহির ভাইয়ের চাচা মুখলেস মিয়াকে সাথে নিয়ে সেখানে গেলেন এবং তারা দেখলেন যে রহমত তান্ত্রিকের বিছানার নিচে হুবহু মুখলেস মিয়ার বাড়ির সেই মাটির পাত্রের মধ্যে আরো কয়েকটা পাত্র সাজানো। তো রহমত তান্ত্রিক আধামরা অবস্থায় পড়েছিলেন। তিনি সমস্ত কিছু স্বীকার করলেন এবং যেহেতু স্বীকার করার পর আসলে তিনি মাপ চাইলেন যে আমি এই ধরনের কাজ আর কখনোই করব না। তো এলাকাবাসী এবং মুখলেস মিয়া যেহেতু তারা দেখলেন এখন কি করবেন, যেহেতু এলাকার প্রতিবেশী মানুষ, তো তাকে আসলে তারা মাফ করে দিলেন এবং তাকে শর্ত দিলেন যেন পরবর্তীতে তারা যেন এই ধরনের কাজগুলো না করে। তো রাসেল ভাই এরপর থেকে আসলে ওই মুখলেস চাচার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। তবে একটা জিনিস রাসেল ভাই, ওই কালো জাদু করার কারণে তার জাদুটা করা হয়েছিল মুখলেস মিয়ার উপরে, কিন্তু কোনো একটা কারণে বা ভুলের কারণে এই জাদুর প্রভাবটা তার স্ত্রী এবং বাড়ির যে হাঁস মুরগি যে গৃহপালিত যে ইয়াগুলো ছিল সেগুলোর উপর পড়েছে। প্রথমত তাদের হাঁস মুরগি এবং অন্যান্য যে গৃহপালিত জিনিসগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে তার বউয়ের উপর প্রভাবটা গিয়েছে। এখানে মানে সেই কবিরাজ আসলে কি করেছিল, যেটা আসলে করার কথা ছিল মুখলেস মিয়ার উপর, কিন্তু সেটা না হয়ে তার বউয়ের উপর হয়েছে এবং তার বউ প্রায় 15 দিন অসুস্থ ছিলেন। তিনি রাতে ভুলভাল বকতেন, মানে তিনি গালিগালাজ করতেন, যেটা অস্বাভাবিক ছিল। তো পরবর্তীতে ওই তাদের পরিচিত সেই কবিরাজের মাধ্যমে যখন তারা আসলে রুকাইয়া করেন মুখলেস মিয়ার স্ত্রী, তিনি সুস্থ হন। তো জহির ভাইয়ের চাচা যেহেতু এই সবকিছু বিষয়গুলো হ্যান্ডেল করেন, রহমত তান্ত্রিককে যে শর্ত দেন তিনি সেটা মানতে বাধ্য হন। তো এর পরবর্তীতে আসলে
সেই গ্রামে এই ধরনের ঘটনাগুলো আর ঘটেনি। রাসেল ভাই, জহির ভাই যেটা জানিয়েছেন যে তাদের গ্রামে নাকি প্রায় এই ধরনের ঘটনাগুলো শোনা যেত। আসলে এই সমস্ত ঘটনার কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে ওই রহমত তান্ত্রিক। তিনি নাকি এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়াতেন। তো যখন এই জহির ভাইয়ের চাচা তাকে শাসিয়েছেন, তো পরবর্তীতে তিনি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছেন। তো এরপর থেকে আসলে তাদের গ্রামে আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি বা খারাপ কোনো ঘটনা ঘটেনি। তো এটাই ছিল জহির ভাইয়ের ঘটনা। আমি আসলে এই ঘটনাটা হয়তো বা সুন্দরভাবে বলতে পারিনি, এই জন্য ক্ষমা প্রার্থী। রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা।